আচ্ছা, স্লেভারি কি জাস্টিফাইড ইন দ্য নেম অফ ক্যাপিটালিজম? দাসপ্রথা এখনো দুনিয়াতে আছে। পৃথিবীতে বড় বড় যে দাসপ্রথাগুলোকে আমরা কন্ডেম করি, তার চাইতে বেশি মানুষ এখন দাস পৃথিবী। পূর্ব ইউরোপের দেশগুলো থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে লক্ষ লক্ষ মানুষ, শুধুমাত্র বেলারুশে 8 লাখ মানুষ মিসিং। এই মানুষগুলোকে পাচার করা হয়েছে আমেরিকাতে, এবং বিশেষ করে মেয়েদেরকে এখান থেকে পাচার করে নিয়ে গিয়ে নাইট টাইম বিক্রি করে দেওয়া হয়, তারপর বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়, বিভিন্ন ক্যাসিনোতে বিক্রি করে দেওয়া হয়। হ্যাঁ, এদেরকে এখানে বিক্রি করে দেওয়া হয়। হ্যাঁ, এদের সমস্ত লেনদেন গুলো হয় ডার্ক ওয়েবে। কেন ডার্ক ওয়েবের মধ্যে কি সিআইএ এদের এন্ট্রান্স নাই? এরা কি জানে না ডার্ক ওয়েবে কি হচ্ছে? আসসালামু আলাইকুম, সবাইকে ইউথ ক্লাবের আরেকটি পডকাস্টে স্বাগতম। আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, যিনি অনেকগুলো বেস্টসেলার বইয়ের লেখক। কুররাতু আয়ুন 1-2, ডাবল স্ট্যান্ডার্ড 1-2, মানুষাঙ্ক, কষ্টি পাথর, কাঠগড়া ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম শক্তি ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের তো শক্তি ভাই, আজকে আমাদের টপিকটা একটু আনকমফোর্টেবল এবং অনেক মুসলিমের জন্য একটু অকার্ড। সেটা হলো স্লেভারি। অনেক ট্র্যাডিশনাল এবং প্র্যাকটিসিং মুসলিমরাও এই ব্যাপারটাতে আনকমফোর্টেবল ফিল করে এবং এই ব্যাপারটা সহজে স্বীকার করতে চায় না। এবং স্লেভারি অনেক মানুষের জন্য সংশয়, ডাউটের কারণ হয়, এবং অনেক মানুষ এটার কারণে ইর্তি তাদের দিকে যায়, কারণ তারা আসলে স্লেভারির ইন ডেপথ জানে না। তো আমরা আজকে দেখতে চাই ইনশাল্লাহ যে স্লেভারি হিস্টোরিক্যালি জাস্টিফাইড ছিল কিনা, এবং স্লেভারির ব্যাপারে ইন ডেপথ আলোচনা করতে চাই, যাতে মানুষের সব সংশয় দূর হয়ে যায় ইনশাল্লাহ। তো ফার্স্টে আমরা আসলে জানতে চাই যে স্লেভারি, হোয়াট ইজ স্লেভারি, বা ইতিহাসের যে বিভিন্ন ধরনের সভ্যতা ছিল, এই সভ্যতাগুলায় স্লেভারির চরিত্র কেমন ছিল, বা স্লেভারিটা আসলে কোন রূপে ছিল এই ধরনের সভ্যতাগুলোতে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। জাযাকাল্লাহ খাইর ফারহান ভাই, আসলে চমৎকার একটা টপিক চুজ করার জন্য। এটা আসলে একটা অস্বস্তিকর একটা টপিক মানে বর্তমান যুগের প্রেক্ষিতে। কারণ এখনকার যুগটাই এমন যে মডার্নিটির প্রভাবে আমরা মানে লিবার্টি, ইকুয়ালিটি, এই বিষয়গুলোর এমন একটা কনসেপ্ট আমরা এখন ধারণ করি, যে কনসেপ্টটা আসলে মানে মানব ইতিহাসে এই কনসেপ্টটা ছিল না। এখন আমরা মডার্নিটি নামে যেই সমতা, স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, যেই এটার যে একটা ধারণা এখন আমাদের, যেটাকে আমরা কাণ্ডজ্ঞান মনে করি, তো গত 1000 বছরের বা 2000, 3000 বছর, 5000 বছর বা আরো মানুষ যখন থেকে পৃথিবীতে এসেছে, তো তখন থেকে শুরু করে এই যে লম্বা একটা মানব সভ্যতার ইতিহাস, এইখানে মানুষ আগে কখনো এভাবে চিন্তা করে নাই। তো যার কারণে এমন অনেক জিনিস আছে যেটাকে মানে নৈতিকভাবে খারাপ মনে করতাম না, কিন্তু এখন বর্তমান দৃষ্টিভঙ্গির কারণে আমরা খারাপ মনে করি। এরকম বহু জিনিস আছে। আবার এমন জিনিস আছে যেটা আগে খারাপ মনে করা হতো, কিন্তু এখন সেটাকে আর নৈতিকভাবে খারাপ মনে করা হচ্ছে না, এই মডার্নিটি থেকে উৎসারিত দৃষ্টিভঙ্গির কারণে। তো যার কারণে স্লেভারি এরকম একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা এখন অস্বস্তিতে ভুগি, অথচ আজ থেকে 200 বছর আগেও মানুষ এই বিষয়টা নিয়ে অস্বস্তিতে ভুগতে পারে। বরং এটাকে পুরো মানব ইতিহাসে এটা একটা চিন্তা করার বিষয়, যে স্লেভারি ভালো না খারাপ, এই বিষয়টাকে সাইডে রেখে আরেকটু গভীরভাবে চিন্তা করার বিষয় হচ্ছে এইটা, যে এরকম একটা প্র্যাকটিস থ্রু আউট দ্য হোল অফ হিউম্যান হিস্ট্রি এবং অ্যাক্রস অল দ্য কালচার্স। হ্যাঁ, মানুষের ইতিহাসের 99% সভ্যতায় তো স্লেভারি ছিল। ইয়েস ইয়েস, হ্যাঁ, মানে এটা ভালো না খারাপ এটা আমরা পরে আলোচনা করছি, এটা আমরা সাইডে রাখতেছি। এটা একটা বুঝতে হবে যে মানে মানব সভ্যতার সাথে এবং মানুষের ফিতরাতের সাথে বা মানুষের মানে নর্মাল বিল্ড ইনের সাথে কতটুকু প্রাসঙ্গিক হলে পরে এইটা থ্রু আউট দ্য হোল অফ হিউম্যান হিস্ট্রি এবং অ্যাক্রস অল দ্য কালচার্স এটা ইন প্র্যাকটিস ছিল। এটা একটা চিন্তা করার বিষয় আমাদের, যে আসলে ব্যাপারটা মানুষের অর্থনৈতিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবেই এই বিষয়টা প্রাসঙ্গিক ছিল বলেই এটা টিকে ছিল, প্রাসঙ্গিক ছিল বলেই এটাকে কেউ অনৈতিক মনে করে নাই এতকাল, প্রাসঙ্গিক ছিল বলেই এটাকে কেউ এরাডিকেট করার চিন্তা করে নাই। এটা একটা বোঝার বিষয় আছে। এবং এটা একটা প্রাচীন প্রতিষ্ঠান, এটা অনেক আগে থেকে চলে আসা একটা প্রথা। এটা আসলে জানা নাই যে এটা কত আগে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা পৃথিবীর যত প্রাচীন সভ্যতা থেকে শুরু করে নিয়ে আধুনিক কালে 1830 সাল পর্যন্ত, 1830-33 সালে হচ্ছে স্লেভারি অ্যাবলিশন অ্যাক্ট করা হয়, মানে ব্রিটেন করে। তো এই 1830 সাল পর্যন্ত এসে ইভেন এরপরেও 1835, 1880, 90 এর দিকেও ব্রাজিলে স্লেভারি ছিল, কিউবাতে স্লেভারি ছিল, ঠিক আছে না?
মানে মোট কথা এই যে 1900 সাল পর্যন্ত এখন এসে এটা আমরা আমাদের নৈতিকতায় এটাকে বাধাপ্রাপ্ত হচ্ছে, এর আগ পর্যন্ত এটা এরকম ছিল। তো এটা একটা এটা ভাবার বিষয় আছে। যদি অন্যান্য সকল সভ্যতায় যদি আমরা দেখি, প্রাচীনকালের সব সভ্যতা থেকে শুরু করে নিয়ে এই 1900 সাল পর্যন্ত যে স্লেভারি সারা পৃথিবীতে ছিল, সেটাকে যদি আমরা মানে বিচার করি, এটা নিয়ে চমৎকার চমৎকার স্টাডি আছে, অনেক জার্নাল আছে, অনেক বই আছে এটা নিয়ে। ইভেন স্লেভারি স্টাডিজ নামে একটা আলাদা ফিল্ড আছে ইতিহাসে, যেখানে স্কলাররা এগুলো নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন অ্যাসপেক্ট থেকে। তো মোট কথা হচ্ছে যে এখানে ইতিহাস জুড়ে যে স্লেভারি আমরা পাই সেটার মধ্যে কয়েকটা চরিত্র আছে। একটা হচ্ছে যে একটা আছে জাতিবাদী চরিত্র, ঠিক আছে না, যে অন্য জাতিকে নিচু জাতি মনে করা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে এই নিচু জাতি তারা দাসত্ব করারই যোগ্য, তারা আমাদের দাসত্ব করবে, এটারই তারা যোগ্য। এটার পক্ষে এরিস্টটল ছিলেন, এটার পক্ষে প্লেটো ছিলেন, এটার পক্ষে আরো অনেকেই ছিলেন। ইভেন যারা মধ্যযুগের যারা মানে খ্রিস্টান যারা দার্শনিক যারা ছিলেন, খ্রিস্টান দার্শনিক ছিলেন, তারাও এই একই ইয়েতে ছিলেন। তারপর বাইবেলের ওল্ড টেস্টামেন্টে যে দাস প্রথার কথা বলা হচ্ছে সেখানেও একই জিনিস, মানে উঁচু জাতি নিচু জাতিকে তারা এনস্লেভ করবে। যেমন এরিস্টটল এটা বলছেন যে দাসত্ব একটা প্রাকৃতিক ব্যবস্থা, মানুষ হয় দুই প্রকার, একটা দাস আর একটা অদাস বা স্বাধীন, একটা দাস আর একটা স্বাধীন। কিছু মানুষ জন্মগতভাবেই দাস, তারা মানে যে কোনো পরিস্থিতি দাসত্ব করার জন্যই তাদের জন্ম, আর বাকিদের জন্মই এদেরকে শাসন করার জন্য, মানে এই যে বিষয়গুলো এরকম ছিল। তারপরে একটা চরিত্র আমরা পাই যেটা ছিল জাতিবাদী চরিত্র, যে উঁচু জাতি নিচু জাতিকে দাসে পরিণত করবে। আরেকটা ছিল যেটা মধ্যযুগের খ্রিস্টান থিওলজিয়ান যারা ছিলেন তারা এটাকে বলেছেন যে দাসত্ব এটা একটা পাপের ফল, হ্যাঁ, পাপ করেছো তাই দাস হয়েছো, ঠিক আছে। এটা ছিল আরেকটা কনসেপ্ট। এবং আরেকটা দাস প্রথার আরেকটা কনসেপ্ট আছে, আরেকটা চরিত্র আমরা পাবো, এটা খুব ইউনিক একটা চরিত্র। সেটা হচ্ছে যে তারা মনে করছে যে এখানে জাতীয় না, এখানে পাপও না, এখানে বিষয়টা হচ্ছে যে নিচু আদর্শের মানুষ বা নিচু সভ্যতার মানুষকে উঁচু সভ্যতার মানুষ দাস বানাবে, এটাই স্বাভাবিক। উচ্চ আদর্শের মানুষ, উচ্চ সভ্যতার মানুষ নিম্ন আদর্শের মানুষকে দাস বানাবে। এবং এটার পক্ষে ছিলেন কারা কারা, নাম শুনলে পরে আমরা চমকে যেতে পারি যে এটার পক্ষে কারা কারা ছিলেন। এটার পক্ষে ছিলেন এনলাইটেনমেন্ট ফিলোসফার বলতে আমরা যাদেরকে চিনি, ইমানুয়েল কান্ট এটার পক্ষে ছিলেন, জন লক এটার পক্ষে ছিলেন। ইভেন জন লক যেই আমরা জানি যে ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড, সেখানে জন লকের শেয়ার ছিল, সেখানে জন লক তার পার্টনার ছিলেন, অথচ তিনি কিন্তু মানে এই যে লিবারালিজমের অনেক জনক, হ্যাঁ ইয়েস উনি হচ্ছে ওনাকে লিবারালিজমের জনক বলা হয়। এবং উনি ছিলেন হচ্ছে ইনলিনিয়েবল রাইটস, মানে যেটা গড কর্তৃক যে রাইটটা দেওয়া হয়, যেটাকে কেউ লঙ্ঘন করতে পারে না। উনি তিনটা কথা বলেছিলেন, একটা হচ্ছে রাইট অফ প্রপার্টি, রাইট অফ ফ্রিডম এন্ড রাইট অফ লাইফ, প্রপার্টি এন্ড ফ্রিডম, এই তিনটা। তো ফ্রিডমের কথা উনি বলছেন, আবার একই সাথে উনি স্লেভারি বিজনেসে উনি কিন্তু স্লেভ ট্রেডে উনি কিন্তু ওনার পুঁজি খাটাচ্ছেন। তার মানে বুঝতে হবে এখানে একটা বিষয় আছে এখানে, যে তাদের ফ্রিডম কনসেপ্টের সাথে স্লেভারিটা সাংঘর্ষিক ছিল না। তাদের যে ফ্রিডম কনসেপ্ট, স্বাধীনতার যে কনসেপ্ট তারা দিয়েছেন, ক্লাসিক্যাল লিবারালিজমের যারা খুঁটির বলা যেতে পারে, তাদের কাছে স্লেভারি এবং ফ্রিডম দুটো সাংঘর্ষিক ছিল না। কেন, এটা আমি পরে আসতেছি। আচ্ছা, আর আমরা যাকে পাবো, আমরা ফ্রান্সে ফরাসি এনলাইটেনমেন্টের একজন পুরোধা ব্যক্তি মন্তেস্কুকে পাবো, যিনি এটার পক্ষে, স্লেভারির পক্ষে। হ্যাঁ, এবং উনি বলতেছেন যে গ্রীষ্ম প্রধান দেশের মানুষ তারা অলস এবং তারা আবেগী, এবং এই সমস্ত জায়গায় রাষ্ট্র চালাতে হলে দাসপ্রথার প্রয়োজন পড়ে উনি বলতেছেন। এবং উনি বলতেছেন যে এটা এসব মধ্যপ্রাচ্য এলাকায় এখানে দাসপ্রথা একটা সহনীয় রূপ ধারণ করেছে, এটা উনি বলেছেন। উনি এরিস্টটলের পক্ষে কথা বলেছেন। আরেকজনকে পাবো আমরা হেগেল, এবং এই হেগেল হচ্ছেন যে উনি দাসপ্রথার একজন অনেক কট্টর একজন একনিষ্ঠ সমর্থক বলা যেতে পারে, ঠিক আছে। উনি এই কথা বলেছেন যে যারা দাস হয় এদের ভাগ্য তো আফ্রিকাতে আরো খারাপ, বরং দাসত্বই এদের ম্যাচিউর করার জন্য মানে প্রয়োজন, এই কথা পর্যন্ত তারা বলেছেন। হ্যাঁ, ঠিক আছে। তো যার মানে আমি এখানে পয়েন্ট বোঝার সেটা যে ক্লাসিক্যাল লিবারালিজমের সাথে যারা প্রবক্তা ছিলেন তাদের কাছে স্লেভারিটা, তারা পর্যন্ত স্লেভারিটাকে জাস্টিফাই করার জন্য চেষ্টা করেছেন, বুঝা গেল। সেখানে আজকে আমরা মানে 1718 শতক পর্যন্ত, 1900 শতক পর্যন্ত স্লেভারিটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করেছে। সেখানে আজকে আমরা এই সময়ে দাঁড়িয়ে আমরা কিভাবে মানে ইসলামকে আমরা এই জন্য দোষারোপ করছি, ইসলামকে আমরা দুষতেছি। ইভেন মানে মানুষের মাথা এত পরিমাণ খারাপ যে সক্রেটিসকে পর্যন্ত দোষারোপ করতেছে যে সক্রেটিস স্লেভারির পক্ষে ছিল, স্লেভারির বিরুদ্ধে উনি কোনো কথা বলে নাই, উনি স্লেভারির পক্ষে ছিল। মানে আজকের যুগে দাঁড়ায় সেই সক্রেটিসের আমল, সেই সময়কে আমরা মানে দোষারোপ করতেছি, মানে এটাকে বলে প্রেজেন্টিজম, মানে বর্তমান প্রেজেন্ট কনটেক্সটের মধ্যে পাস্টকে ফিট করার চেষ্টা করে এবং এটার জন্য তাদেরকে কন্ডেম করতে থাকে।
এবং একই জিনিস আমরা পাবো জন স্টুয়ার্ট মিল, ক্লাসিক্যাল লিবারালিজমের আরেকজন বিখ্যাত দার্শনিক জন স্টুয়ার্ট মিল, উনিও বলছেন যে স্বাধীনতার কথা, একদিকে তারা লিবার্টির কথা বলছেন, আরেকদিকে তারা বলছেন যে লিবার্টি দেওয়া যাবে না, বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত কোনো মানব জাতি উন্নত না হচ্ছে তার আগ পর্যন্ত কোনো অবস্থাতেই লিবার্টির মূলনীতি তাদের জন্য প্রযোজ্য না। তাহলে উন্নত কখন হবে? উন্নত হচ্ছে যখন তারা ইউরোপের মতো, আধুনিক ইউরোপ এবং বিশেষ করে গ্রেট ব্রিটেনে অধিক পরিমাণে এই এলিমেন্টস গুলো আছে, উন্নতির এলিমেন্টস। অতএব আধুনিক ইউরোপের মতো যারা হবে তাদের জন্য ফ্রিডম বা লিবার্টি কনসেপ্ট প্রযোজ্য, বাকিদের জন্য লিবার্টি কনসেপ্ট প্রযোজ্য না। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম এই আলোচনা থেকে যে স্লেভারির চরিত্রগুলো কেমন ছিল। হ্যাঁ, ইভেন যারা আমেরিকার যারা ফাউন্ডিং ফাদার ছিল, আমরা জানি যে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন থমাস জেফারসন, সেখানে উনি বলতেছেন এই কথা যে মানুষ সৃষ্টিগতভাবে সমান, হ্যাঁ, মানুষের জীবনের অন্যতম হচ্ছে জীবনের সন্ধান, সুখের সন্ধান, স্বাধীনতার সন্ধান। আবার একই সাথে উনি ওনার স্লেভ গার্ল স্যালি হেমিংস, তার গর্ভে ওনার সন্তান আছে, তার গর্ভে ওনার 6 জন সন্তান ছিল। তার মানে বোঝা যাচ্ছে ব্যাপারটা যে আসলে মানে ওই সময়কার যারা ইভেন আমেরিকার যারা ফাউন্ডিং ফাদার ছিলেন তারাও, তাদের কাছেও স্লেভারি এবং ফ্রিডম দুইটা বিপরীত শব্দ ছিল না। আজকে আমরা যেরকম দুটাকে বিপরীত শব্দ মনে করি, স্লেভারি এন্ড ফ্রিডম, মানে মডার্নিটি কনসেপ্টের কারণে আমরা স্লেভারি এবং ফ্রিডম দুটাকে বিপরীত শব্দ মনে করি, কিন্তু ওনারা এটাকে বিপরীত শব্দ মনে করতেন না, ওনারা এটাকে জাস্টিফাই করতেন। ওনারা এটা মনে করতেন যে স্লেভারি সহই ফ্রিডম সম্ভব। এটা আমরা পরে দেখবো, একটা যদি আমাদের সময় থাকে, নেগেটিভ ফ্রিডম, পজিটিভ ফ্রিডম, অনেক কথা আছে। তোমার কথা এটা আমি এখানে বলতে চাইলাম এটা যে আসলে মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হিস্টরি স্লেভারি ছিল এবং অ্যাক্রস অল দ্য কালচার, পুরো পৃথিবীতে স্লেভারি ছিল এবং স্লেভারিটা সব সমাজেই জাস্টিফাইড ছিল। এবং খুব চমৎকার একটা কথা বলছেন জোনাথন ব্রাউন, উনি বলতেছেন যে দুই ধরনের মরালি রং বিষয় আছে। কিছু মরালি রং বিষয় থ্রু আউট দ্য হিউম্যান হিস্ট্রি এটা মরালি রংই ছিল, যেমন কাউকে হত্যা করা বা মিথ্যা কথা বলা বা চুরি করা, এইগুলা কোনো কালেই পুরো মানুষের ইতিহাসে, মানব ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে এইগুলো কোনো কালেই এটাকে কেউ কখনো ঠিক বলে নাই, কেউ কখনো এটাকে জাস্টিফাই করে নাই, ঠিক আছে। আবার কিছু জিনিস ছিল যেগুলা আগে মোরালি রং ছিল না, এখন মোরালি রং। আবার কিছু জিনিস আছে আগে মোরালি রং ছিল, এখন মোরালি রাইট। যেমন যদি আমি বলি হোমোফোবিয়া, হোমোফোবিয়া এতকাল পর্যন্ত এটা ঠিক ছিল, এখন এসে এটা মোরালি রং হয়েছে, ঠিক আছে না? তো ঠিক একই রকম ভাবে স্লেভারি এরকম একটা বিষয় যেটা এতকাল পর্যন্ত 1900 সাল পর্যন্ত সেটা মোরালি রাইট ছিল, কিন্তু 1900 সালের পরে এসে সেটা 1830 সাল যদি আমি বলতে চাই, 1830 সালের পরে এসে এটা মোরালি এখন রং হয়ে গেছে আমাদের কাছে। কিন্তু এইটার এই মানে এই চেঞ্জড মোরালিটির কারণে আমি যদি পুরা মানুষের ইতিহাসকে দোষারোপ করি তাহলে পরে এটা কোনো মানে মানে ন্যায় হলো না, এটা 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 কোনো জাস্টিস হলো না যে আমি আমার আসলে এর কারণ আসলে মডার্নিটি বা মডার্নিস্ট যারা, তারা মনে করে যে তারা মোরালি সবার চেয়ে সুপ্রিম এবং তারা সবচেয়ে বেশি নৈতিক, এবং আগের যত সভ্যতা ছিল সব সভ্যতার চেয়ে তারা অনেক বেশি নৈতিক। মানে ওরা যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সের সাথে মনে করে যে তারা নৈতিকভাবে অ্যাডভান্স হয়েছে। এবং এবং ইসলামের সাথে এই মডার্নিটি কনসেপ্টটার সবচেয়ে বড় ক্ল্যাশ এইখানে, কারণ আমরা মনে করি আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সময় এবং তারপর পূর্ববর্তী যে নবীগণের সময় ছিল, ওনাদের সময়গুলো ছিল সবচেয়ে নৈতিক। আমাদের নৈতিকতা আমাদের নবীর সময় থেকে আস্তে আস্তে ফল করতেছে। আর তার সাথে মডার্নিটির কনসেপ্ট হলো মানুষ যত দিন যায় তত বেশি আরো নৈতিক হয়। এটা হলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। এবং কেউ যদি মানে মডার্নিটি হচ্ছে একটা আলাদা আলাদা, এটা নিজেই একটা আলাদা দিন, যেটা অন্যান্য সমস্ত দিনকে বাতিল সাব্যস্ত করে। জি। আচ্ছা, আরেকটা প্রাসঙ্গিক আলোচনা আমি একটু বলে ফেলি ফাঁকে, সেটা হচ্ছে যে স্লেভারি স্টাডিজ, আজকে যে ওয়েস্টার্ন স্লেভারি স্টাডিজ, এইটার প্যারাডাইম কি? প্যারাডাইম হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটার আন্ডারে থিওরি গুলো ডেভেলপ করে, তাই না? যে কোনো একটা অবজারভেশন বা যেমন কথা যদি বলতে চাই যে এখন ফিজিক্সের প্যারাডাইম কি? ফিজিক্সের প্যারাডাইম দেখা যাচ্ছে যে একটা সময় ছিল নিউটনিয়ান ফিজিক্স ছিল, হ্যাঁ, সেটা একটু পরবর্তীতে চেঞ্জ হয়ে আবার দেখা যাচ্ছে আইনস্টাইন ফিজিক্স আসছে, হ্যাঁ, তারপর এখন আবার দেখা যাচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের কথা বলা হচ্ছে, তাই না? মানে এরকম প্যারাডাইম একটা সময় একটা প্যারাডাইম থাকে। যেমন আমাদের মেডিকেল সায়েন্সে একটা সময় প্যারাডাইম ছিল হিউমারাল, মানে মানুষের শরীরে চার ধরনের ফ্লুইড থাকে, এই 4 ধরনের ফ্লুইডের ইমব্যালেন্স হলে পরে তখন অসুখ তৈরি। এরপর আমরা দেখলাম যে জার্ম থিওরি আসছে, এখন পরবর্তীতে জার্ম প্যারাডাইম হয়েছে, এখন আবার ডিফারেন্ট, এখন আবার বদলাই গেছে। তো দাস প্রথার প্যারাডাইম হচ্ছে এটা, তারা স্বীকার করছেন যে আসলে আমাদের দাস প্রথার স্টাডিজে, স্লেভারি স্টাডিজের প্যারাডাইম হচ্ছে আমেরিকান স্লেভারি, আমেরিকান শ্যাটেল স্লেভারি, বা শ্যাটেল মানে হচ্ছে ক্যাটেল বা গবাদি পশু, যেরকম এটাকে শ্যাটেল স্লেভারি বলা হয়, যে একই রকম গবাদি পশুর মতো বেচা কেনা হতো,
গবাদি পশুকে যা যা করা যায় একজন মানুষকেও তাই তাই করা যেত, ঠিক আছে। তো ওনারা বলছেন যে এখনকার আমাদের স্লেভারি স্টাডিজ এর প্যারাডাইম হচ্ছে আমেরিকান স্লেভারি। এই জন্য স্লেভারি যখন আমরা শুনি সাথে সাথে আমাদের মাথায় ক্লিক করে ওঠে আমেরিকান স্লেভারি। হ্যাঁ, যখন কেউ বলে যে ইসলাম স্লেভারিকে জাস্টিফাই করছে বা ইসলাম স্লেভারির পক্ষে কথা বলতেছে, আরে কি বলে ইসলাম স্লেভারির পক্ষে কথা বলছে, আমাদের মাথায় সাথে সাথে ক্লিক করে ওঠে আমেরিকান স্লেভারি। এটা একটা প্রবলেম যে আমেরিকান স্লেভারিটা হচ্ছে গত 1000 বছরের মানুষের ইতিহাসে স্লেভারির সবচাইতে কুৎসিত রূপ বা সবচেয়ে এক্সট্রিম রূপ ছিল আমেরিকান স্লেভারি, যেটাকে আমরা এখন প্যারাডাইম মনে করতেছি। হ্যাঁ, পুরো ইতিহাসে মানুষের বিভিন্ন সভ্যতায় বিভিন্ন যুগে স্লেভারি গুলো এমন ছিল না, স্লেভারি গুলো এতটা মানে নির্দয়। স্লেভারি যখন পুঁজিবাদের হাতে পড়ছে তখন সেটা মানে পুঁজিবাদের হাতে যাই পড়ে সেটাই তো একটা নির্দয় রূপ ধারণ করে, আমরা জানি, তাই না? সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হোক, সেটা যে কোনো কি বলা যায়, যাই আপনি পুঁজিবাদের হাতে দিবেন সেটা একটা নির্দয় রূপ ধারণ করবে। ঠিক একইভাবে যখন পুঁজিবাদের হাতে স্লেভারি পড়ছে তখন সেই স্লেভারিটা একটা চরম নির্দয় একটা রূপ লাভ করছে, যেটা খুবই এক্সট্রিম। এখন ওই এক্সট্রিমটা প্যারাডাইম হয়ে যাওয়ার কারণে যে সমস্যা হয়েছে যে আমরা যখন ইসলামিক স্লেভারি যখন আমরা বলি তখন সেটা আমাদের মানে অটোমেটিক্যালি মাথার মধ্যে ওই চিত্রটা চলে আসে। হ্যাঁ, যে স্লেভদেরকে ব্র্যান্ডিং করা হচ্ছে আগুনে ছেঁকা দিয়ে, স্লেভদেরকে এভাবে মানে নির্যাতন করা হচ্ছে, সারাক্ষণ গলার মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি পড়ায় রাখা হচ্ছে, তাদেরকে শ্রমে বাধ্য করা হচ্ছে। মানে এই যে একটা বিষয়গুলা, এইগুলো আমাদের মানে চোখে ভাসে। একজন ব্রিটিশ পর্যটকের কথা বলতে চাই, তার নাম ছিল এলডন রাটার। উনি বলতেছেন যে দাসপ্রথা শব্দটা আমাদের কানে একটা বিশেষ অর্থের দোতনা দেয়। মানে আমেরিকার দক্ষিণী রাজ্যগুলোতে দাসদের যে একটা প্ল্যান্টেশন লাইফ, এর আরো যে ভয়াবহ বিবরণগুলো আমরা পড়ছি, যার ফলে দাসপ্রথার শব্দটা শুনলে আমরা কেঁপে উঠি। দাসদের উপর যে দৈহিক নিষ্ঠুরতা চালানো হয়েছে সেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এবং উনি বলছেন যে পরবর্তী কথাটা বলেন যে দাসপ্রথার যে মোহাম্মদীয় সহজ ধরন, ঠিক আছে, উনি বলেন যে আমরা যদি মানে দাসপ্রথার প্যারাডাইম যদি আমাদের মাথায় এটা কাজ করে তাহলে আমাদের আসলেই একটা নতুন শব্দ খুঁজে নিতে হবে আরবীয় দাসপ্রথাকে বোঝানোর জন্য। দাসপ্রথা বোঝানো, আরবের দাসপ্রথা বোঝানোর জন্য আমাদেরকে আরেকটা নতুন শব্দ বের করে নিতে হবে। স্লেভারি দিয়ে আরবের দাসপ্রথাকে বোঝানো যাবে না। এবং উনি বলতেছেন যে দাসপ্রথার যে মোহাম্মদীয় সহজ ধরন আছে সেই ধরন তৈরি করে সন্তুষ্ট দাস। এই কারণে মোহাম্মদীয় দাসপ্রথাকে আমি আরো বেশি ঘৃণা করি। ওই এলডন রাটার পর্যটক উনি বলতেছেন যে এতে কোনো সন্দেহ নাই যে দাসপ্রথার মোহাম্মদীয় সহজ ধরন তৈরি করে তোলে সন্তুষ্ট দাস, এবং ঠিক এ কারণেই আমি একে দাসপ্রথার সমস্ত ধরনের মধ্যে সবচেয়ে খারাপ মনে করি, যা দাসদেরকেও নিজেদের অধীনতার ব্যাপারে সন্তুষ্ট করে তোলে আর মালিকদেরকেও এমন করে ফেলে যেন মানুষ কেনা বেচা কিছুই না। এটা হচ্ছে ওনার কথা, আমি কোট করলাম। তাহলে বোঝা যাচ্ছে যে দাসপ্রথাটাকে মানে স্লেভ এবং ফ্রি, স্লেভারি এবং ফ্রিডম এরকম বাইনারি বিপরীত শব্দ হিসেবে না দেখে বরং পুরো ইতিহাস যদি আমরা সামনে নেই, বা স্লেভারি স্টাডিজ এর যারা একাডেমিশিয়ান তারা বলতেছেন যে দাসপ্রথাকে একটা বাইনারি হিসেবে না দেখে, ডাইকোটমি হিসেবে না দেখে এটাকে একটা স্পেকট্রাম হিসেবে দেখতে হবে, যে স্পেকট্রামের এক পাশে থাকবে একজন ফ্রি মানুষ এবং আরেক পাশে থাকবে আমেরিকান স্লেভার, এবং মাঝখানে বিভিন্ন মাত্রার বাধ্যতা সম্পর্ক থাকবে, বিভিন্ন মাত্রার অর্থনৈতিক স্বাধীনতা পরাধীনতা সম্পর্ক থাকবে, এবং স্বাধীনের ঠিক আগের পর্যায়টা হচ্ছে ইসলামী দাসপ্রথা। সেটা একটা সামাজিক সম্পর্ক, একটা আইন ভিত্তিক সামাজিক সম্পর্ক দুজন মানুষের মাঝখানে, যেটাকে আসলে আমেরিকান দাসপ্রথা যদি আমরা মিলাই আসলে এটা জাস্টিস হয় না, এটা ন্যায় হয় না। মানে দুটোর মধ্যে আমরা পার্থক্য করতে পারবো। যেমন দাসপ্রথাকে যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, এভাবে বলা যেতে পারে যে আসলে শব্দগত কিছু বিষয় আছে। যেমন মালয়েশিয়া, ওখানে যখন ব্রিটিশরা গেল, মালয়েশিয়াতে ব্রিটিশরা কলোনি করলো, সেই সময় মালয়েশিয়াতে 5 প্রকার সম্পর্ক, মালিক শ্রমিক সম্পর্ক ছিল 5 প্রকার। মালিক শ্রমিক সম্পর্ক ছিল 5 প্রকার, যাদের একটাই ট্রান্সলেশন হয় ইংরেজিতে, সেটা হচ্ছে স্লেভ। ব্যাপারটা বোঝা যাচ্ছে যে মালিক শ্রমিক সম্পর্ক 5 প্রকারের মালিক শ্রমিক সম্পর্ক সেখানে ছিল, যেটার একটাই ইংলিশ ট্রান্সলেশন। যেমন কথার কথা মামি, চাচি, খালা, ফুপু, ইংরেজি কি? আন্ট। আন্ট। ঠিক একই রকম ভাবে সেখানে 5 প্রকারের সম্পত্তি সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্ক ছিল মানুষের মধ্যে, যেটার একটাই ট্রান্সলেশন হয় ইংরেজিতে, সেটা হচ্ছে স্লেভ। এবং উনি এটা বলতেছেন যে ফ্রি, ফ্রি বলে কোনো কনসেপ্ট মালয়েশিয়াতে নাই, মানে 5 ছিল না সেই সময়। মানে প্রত্যেকটা সম্পর্কই এই 5 প্রকারের কোনো না কোনো প্রকারে পড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে শব্দের একটা খেলা আছে। আমরা আরবের দাসপ্রথা বোঝানোর জন্য বা ইসলামের দাসপ্রথা বোঝানোর জন্য আমরা স্লেভ শব্দটা ইউজ করতে পারি না। ইউজ করলে পরে সেটা আসলে মানে আমাদের প্যারাডাইমে ওইটা ধরবে না। আমাদের প্যারাডাইমে ওইটাই ধরবে যে আমেরিকার দাসপ্রথা ইসলাম অ্যালাউ করছে,
কিন্তু আসলে তো ইসলাম আমেরিকার দাসপ্রথা এলাও করে নাই, ইসলাম দাস এলাও করছে ইসলামিক দাসপ্রথা। ওইটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে ইসলামিক দাসপ্রথা। এবং এটা একাডেমিশিয়ানরা বিভিন্ন জায়গায় এটা স্বীকার করছেন যে দাসপ্রথার সংজ্ঞা দেওয়া যায় না, অসম্ভব। আপনি কতটুকু অধীনতাকে, আজকে আমি একজন স্বাধীন নাগরিক, কিন্তু আমি কি পরাধীন না? আমি কি রাষ্ট্রের বিভিন্ন আদেশ নির্দেশ বা আমি যেখানে চাকরি করি সেখানকার বিভিন্ন আদেশ নির্দেশ কি আমি মেনে নিতে বাধ্য না? আমার সময়কে, আমার জীবনকে কি এরা নিয়ন্ত্রণ করে না? আমার মতামতকে কি এরা নিয়ন্ত্রণ করে না? আমার যাওয়া আসা চলাফেরা, আমার চলাফেরার অধিকার কি এরা নিয়ন্ত্রণ করে না? করে। আমার সব দিনের মধ্যে একটা সময়কে তারা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে না? তো মোট কথা এটা যে আসলে সবাই কোনো না কোনো মাত্রার অধীন, কেউ একটু বেশি অধীন, কেউ একটু কম অধীন। তো যার কারণে ওনারা বলতেছেন যে দাসপ্রথাকে ডাইকোটমি হিসেবে না বুঝে যদি আমরা একটা বর্ণালী, একটা স্পেকট্রাম হিসেবে বুঝি, বিভিন্ন মাত্রার অধীনতা আছে মানুষের, তার মধ্যে একদম লঘু পর্যায়ে আছে একজন ফ্রি ম্যান এবং একদম লাস্ট পর্যায়ে আছে একজন আমেরিকান দাস। মাঝখানে বিভিন্ন মাত্রা আছে দাসপ্রথার, যার কারণে দাসপ্রথাকে আমরা একটা সংখ্যার মধ্যে ফেলতে পারি না, এটা বলতেছেন একাডেমিশিয়ানরা, ঠিক আছে না? এবং এটাকে লাস্ট একটা বলে আমি শেষ করে দেই যে তেল আভিভ ইউনিভার্সিটির প্রফেসর ইহুদ টলেডানো, ওনার একটা কথা আছে, উনি বলতেছেন যে যে মানে প্রাচ্যে পশ্চিমে না, প্রাচ্যে slavery as practiced in this part of the world, মানে প্রাচ্যে ইস্ট, can be better understood as an existing continuum rather than a dichotomy slave and free। মানে এভাবে আমরা বুঝবো, এভাবে বুঝলে পরে আমরা ইসলামী দাসপ্রথাকে বুঝতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে ইতিহাসে দাসপ্রথাটা কেমন ছিল, আলোচনাটা এই জন্য করলাম। আসলে স্বাধীনতা একটা ভেগ টার্ম, এটা কে কিভাবে ডিফাইন করে এবং কিভাবে বুঝবেন, এটা অনেক ধরনের আলোচনা আছে। তো ইসলামিক স্লেভারিতে যাওয়ার আগে আসলে যে জিনিসটা দেখতে চাই বা জানতে চাই সেটা হলো যে হিস্টোরিক্যালি স্লেভারি জাস্টিফাইড ছিল কিনা, মানব সভ্যতাকে টিকে থাকার জন্য কি স্লেভারি জাস্টিফাইড ছিল কিনা। চমৎকার একটা প্রশ্ন, যে আসলে কি এটা মানে স্লেভারি কি একটা প্রয়োজনীয় বিষয় ছিল, তাই না? বিষয়টা হচ্ছে এটা যে এটা কি আমাদের মানব সভ্যতা মানে এত খারাপ ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়, এত খারাপ জিনিস, কেন পৃথিবীর 99% সভ্যতা মানে কেন প্র্যাকটিস করলো? এটা একটা দারুণ একটা প্রশ্ন। এটা দুইটা অ্যান্সার দেওয়া যায়। একটা হচ্ছে যে অর্থনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্কের দিক থেকে কিছু কিছু সমাজে তাদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিতই হইতো এই মানে দাসদের শ্রমে। হ্যাঁ, মানে তাদের অর্থনীতি পুরোটাই ছিল দাস নির্ভর, যার কারণে সেই সমাজগুলো টিকে থাকতে হলে দাস প্রয়োজন ছিল। কিন্তু এই সমাজ খুব কম, মানে হাতে গোনা কিছু সমাজ আছে যে সমাজগুলো আসলেই দাস প্রয়োজন ছিল। ইতিহাসবিদ মোজেস ফিনলে, ওনার নাম, অর্থনীতিতে দাসদের ভূমিকা কেমন ছিল সেটা নিয়ে ওনার একটা রিসার্চ আছে। মোজেস ফিনলে উনি বলতেছেন যে দুইটা ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে যে দাস সমাজ, দাস সমাজ মানে হচ্ছে যেই সমাজ, উনি ক্রাইটেরিয়া দিয়েছেন কিছু, যে দাস সমাজ, ওই সমাজটাকে আমরা দাস সমাজ বলবো যেই সমাজে দাস মোর দেন 20%, একটা সমাজের 100 জনের 20 জন কমপক্ষে দাস, এবং ওই সমাজে উৎপাদনের ক্ষেত্রে দাসদের ভূমিকাই মুখ্য। এবং 3 নম্বর হচ্ছে সংস্কৃতিতে দাসদের প্রভাব আছে। মানে এই তিনটা পয়েন্ট যে সমাজে পাওয়া যাবে, উনি বলতেছেন যে ওই সমাজটা হচ্ছে স্লেভ সোসাইটি। ইতিহাসে স্লেভ সোসাইটি ছিল কারা? পিওর স্লেভ সোসাইটি ছিল। 5টা সমাজ ছিল ইতিহাসে দাস সমাজ। একটা হচ্ছে গ্রিক সভ্যতা, গ্রিক সভ্যতায় সাধারণ মানুষের চেয়ে দাসের সংখ্যা ছিল বেশি। আপনি যদি নগররাষ্ট্রগুলো দেখেন, এথেন্স, স্পার্টা, সেখানে 4 লাখ মানুষ একটা শহরে, সেখানে 1.5 লাখ স্বাধীন মানুষ, 2.5 লাখ দাস। স্পার্টার কথা বলতেছে। তো এরকম গ্রিক সভ্যতায় তারা আসলে অর্থনৈতিক ভাবেই দাসের উপর নির্ভর ছিল। দাস যদি না থাকতো তাদের অর্থনীতি টিকে থাকতো না, আমরা গ্রিক সভ্যতাই পাইতাম না, সভ্যতাই পাইতাম না টোটাল। 2 নম্বর হচ্ছে রোমান সভ্যতা, একই অবস্থা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। তারপর একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ উপনিবেশ। ওয়েস্ট ইন্ডিজ উপনিবেশে পুরা ওখানকার টোটাল উৎপাদনটাই হচ্ছে দাসের শ্রম। দাসের শ্রম যদি না থাকতো তাহলে পরে ওইখানে ওয়েস্ট ইন্ডিজের উৎপাদন হয় না। ওখানে যে চিনি উৎপাদন হতো, তামাক উৎপাদন হতো, মেনলি চিনি ছিল, তো ওইটা একটা। তারপর 4 নম্বর হচ্ছে ব্রাজিলের উপনিবেশ, পর্তুগিজের উপনিবেশ, যেটা ব্রাজিলে, সেটা পর্তুগালের। এবং আরেকটা হচ্ছে আমেরিকার সাউথ কলোনিগুলো, আমেরিকার দক্ষিণী কলোনিগুলো ছিল, রাজ্যগুলো ছিল, সেই রাজ্যগুলো। এই 5টা সমাজ ছিল ইতিহাসে দাস সমাজ, এবং এই সমাজগুলো অর্থনৈতিক ভাবেই দাসের উপর নির্ভরশীল ছিল। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওই সময়ে মানুষের, এটা হচ্ছে গতদিন হাকিকাত জুবাই খুব সুন্দর করে কথাটা বলছেন, যে লরেন্স কিলি নামে একজন ইতিহাসবিদের রেফারেন্স দিয়েছে, বইটা আমি নামাইছি, পড়াশোনা করছি বইটা, ওয়ার বিফোর সিভিলাইজেশন। ইয়েস, হ্যাঁ। ওই বইয়ের মধ্যে উনি একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে এখনকার বিশ্বে যেরকম যুদ্ধ হয়, প্রযুক্তিতে যুদ্ধ হয়, মানুষ এখন কোনো ফ্যাক্টর না। যাদের প্রযুক্তি যত হাই, উপর থেকে সেভাবে প্লেন দিয়ে বোমা টোমা মেরে ফেলে শেষ করে দেবে।
কিন্তু আগের যুদ্ধগুলো এমন ছিল না। আগের যুদ্ধগুলোতে মানুষই ছিল মেইন ওয়েপন। যেই দলের সৈন্য সংখ্যা বেশি সেই দল জিতবে, সৈন্য সংখ্যা বেশি সেই দল জিতবে, এটা ছিল রুলস। যার কারণে ব্যাপারটা হচ্ছে ওই সময় মানুষই ছিল ওয়েপন। এখন যেরকম ওয়েপন বিভিন্ন টেকনোলজি হ্যান ত্যান হাবিজাবি, সেই সময় এগুলো ছিল না, সেই সময় মানুষই ছিল ওয়েপন। যার কারণে শত্রু সৈন্যের ওয়েপন আমি কেড়ে নিব কিভাবে, যাকে আমি পরাজিত করলাম সেজন্য আর কখনো আমার বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এখন কথার কথা, আমরা পাকিস্তানি আর্মিকে পরাজিত করলাম, আর্মি তাদের অস্ত্রগুলো আমাদের কাছে সমর্পণ করে দিল, হয়ে গেল। কিন্তু সেই সময় তো ব্যাপারটা এরকম ছিল না। সেই সময় একটা পরাজিত বাহিনীকে যদি আমার পুরোপুরি ভাবে ডিজার্ম করতে হয়, তখন তাদেরকে এনস্লেভ করতে হবে। যেহেতু মানুষই ওয়েপন, যদি মানুষ তাদেরকে আমি ফ্রি ছেড়ে দেই, তাহলে পরে আবার তারা সংগঠিত হবে, আবার তারা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে। তো সেই সময় কালচারে ছিল এটা যে তাদেরকে এনস্লেভ করে ফেলতে হবে। এনস্লেভ করা মানে তাদেরকে ডিজার্ম করে ফেলা, নিরস্ত্র করে ফেলা, এটা ছিল একটা পয়েন্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সেই সময় একইভাবে দাসীকেও আনা হয়তো। সেটার লজিক দিয়েছেন এরকম যে যেহেতু মানুষ হচ্ছে মূল ওয়েপন, একটা গোত্র টিকে থাকতে হবে জনসংখ্যার দ্বারা, কিন্তু একটা গোত্রের নারী সংখ্যা তো সীমিত, মানে অ্যাভেলেবল গর্ভ তো সীমিত। যার কারণে পরাজিত বাহিনীর গর্ভগুলোকে নিয়ে আসতে হবে এবং সেগুলাকে আবাদ করে আমাদের নিজেদের মানুষকে বাড়াইতে হবে, এরকম একটা বিষয়। এটা মানে ট্রু। আসলে ইতিহাস যদি আমরা দেখি তাহলে এটার মানে অস্বীকার করার কোনো সুযোগই নেই। জি, লজিকটা এরকম ছিল যে একটা সভ্যতার বা যখন যুদ্ধ হইতো, যখন যুদ্ধে ওই সভ্যতার অনেক পুরুষ মারা গেল, যদি সময় দেওয়া হতো ওদের নারীদের কারণে তারা যে পরিমাণ সন্তান জন্ম দিত একই রকম হয়ে যেত, তাহলে পুরুষদেরকে ইনস্লেভ করে নারীদেরকে ছেড়ে দেওয়ার কোনো মানে ছিল না আর কি। আপনার যদি মেইন ওয়েপেন মানুষই হয়, যদি মেইন আপনাকে মানুষকে ইনস্লেভ করতে হবে আপনার টিকে থাকার জন্য, তাহলে অবশ্যই নারীদেরকেও আপনাকে ইনস্লেভ করতে হবে, না হলে ওরা আবার প্রজনন করে আবার একইভাবে ক্ষয়পূরণ করে ফেলে দিবে, আবার ক্ষয়পূরণ করে ফেলে দিবে। জি, তো এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগই নেই। এবং এটা আসলে যে কেউ ন্যূনতম ইতিহাস যে জানে সেটা বুঝতে পারবে যে আসলে সেটা মোরালি, শুধুমাত্র মোরালি এইটা জাস্টিফাইডই না, বরং এটা ছিল একটা মোরাল নেসেসিটি। আগেকার যুগে যেভাবে বললেন, তাই না, যে এটা মোরালি নেসেসারি ছিল, এটা প্রয়োজন ছিল মানুষের সেই সময়। হ্যাঁ, আজকে একই কথা ইসলামের ক্ষেত্রে খাটে। যদি সেই সময় ইসলাম যদি স্লেভারি অ্যালাউ না করতো, কথা মানুষ বলে না যে ইসলাম কেন সেই সময় স্লেভারিকে বিলোপ করে দিল না, এই কারণে বিলোপ করে নাই। এর মধ্যে একটা কারণ হচ্ছে, এটা অনেক কারণ আছে, আমরা আলোচনা হয়তো করবো সামনে, যে যদি ইসলাম যদি মানে স্লেভারিকে ওই সময় অ্যাবলিশ করে দেয়, মানে একটা জিনিস হচ্ছে, আমি অর্থনৈতিক কারণ বললাম, কিন্তু অর্থনৈতিক কারণ ছিল না। আরবের অবস্থা এমন ছিল না, আরব কোনো স্লেভ সোসাইটি ছিল না, বরং আরব ছিল স্লেভ ওয়ালা সোসাইটি। মানে সেখানে স্লেভ ছিল, কিন্তু তারা উৎপাদনের সিগনিফিকেন্ট পার্ট স্লেভরা করতো না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। কিন্তু অনেকেই কথা বলে যে ওই সময় অর্থনীতি ছিল দাস নির্ভর, ব্যাপারটা কিন্তু তার ছিল না আরবে। এটা ওই মোজেস ফিল্ডে সাহেব তার রিসার্চে আসছে যে ওইটা এরকম ছিল। আচ্ছা, তাহলে একটা পয়েন্ট হচ্ছে এটা যে এই যে আমরা কেবল যেটা আলোচনা করলাম যে সেই সময় গোত্রে গোত্রে যুদ্ধ হইতো। ইসলাম যদি ওই সময় স্লেভারি না রাখতো, তাহলে পরে যেটা হইতো যে উমাইয়া খেলাফতের সময় ইসলাম ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, মানে এটা যদি আমরা বস্তুবাদী নজরে দেখি আর কি, বস্তুগতভাবে যদি ইতিহাস পাঠ, আল্লাহ তো করবেন নাই, আল্লাহ তো আল্লাহর পরিকল্পনা, আল্লাহ তো নিজে হেফাজত করবেন। যদি বস্তুগত ইতিহাসের আলোকে আমরা দেখি, তাহলে যদি স্লেভারি অ্যাবলিশ করা হয়, তাহলে আমরা ইসলাম আজকে পাই না। হ্যাঁ, ইসলামের যে বিশাল জ্ঞান ভান্ডার দাস মানে সাবেক দাসদের হাতে হয়েছে, সেটা আমরা পাই না। আমরা আজকে মামলুক সেনাবাহিনী পাই না, মামলুক রাজবংশ পাই না। আমরা আজকে অটোমান জেনিসারি বাহিনী পাই না। হ্যাঁ, অটোমান মানে যারা ইসলামের সভ্যতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যারা মূল কাজ করেছে, ইসলামের জ্ঞান, ইসলামের আইন শাস্ত্র ডেভেলপ করার পিছনে যারা মূল মেহনত করেছে, যারা এই দাস মানে সাবেক দাস বংশ, হ্যাঁ, দাস রিক্রুটমেন্ট সেনাবাহিনী, আর্মি, এরা মূল কাজ করেছে মানে ইসলামের টিকিয়ে রাখার জন্য, ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য, ইসলামের জ্ঞান তত্ত্বকে প্রিজার্ভ করার জন্য। আমরা পাই না, আজকে ইসলামই পাই না, আমরা সভ্যতাই পাই না। আজকে বিভিন্ন সভ্যতাগুলো আমরা দেখি না, হ্যাঁ, মিশরীয় সভ্যতা, মায়া সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এগুলো কিচ্ছু থাকে না যদি স্লেভারি না থাকে। মানে যদি আমরা আমাদের মানে মানব সভ্যতা টিকে থাকার জন্য স্লেভারি ইন্টেলেকচুয়াল এবং মোরালি জাস্টিফাইড না নেসেসারি ছিল, নট অনলি জাস্টিফাইড বাট অলসো নেসেসারি। আচ্ছা, যখন আমরা বুঝতে পারলাম যে ঐতিহাসিকভাবে আসলে জাস্টিফাইড ছিল, তাহলে আমরা এখন আসলে দেখতে পারি আমরা যে ইসলামিক স্লেভারিকে স্পেশাল বলি, বা আমেরিকান স্লেভারি, ওয়েস্টার্ন স্লেভারি থেকে, পৃথিবীর অন্যান্য সব স্লেভারি থেকে আমরা ইসলামিক স্লেভারিকে আলাদা বলি এবং একটা পজিটিভ ওয়েতে তুলে ধরতে চাই। মানে আসলেই কি এটা ভালো? আমরা আসলে দেখতে চাই কেন ভালো। আচ্ছা, ইসলামিক স্লেভারিটা আলোচনা করার আগে
একটু আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইসলাম তাহলে কেন স্লেভারিটাকে রাখলো। অনেকে বলে না যে ইসলাম কেন অ্যাবলিশ করলো না সেই সময়। এক নম্বর তো এটা, এই প্রশ্নটাই ইতিহাসের সাথে একটা তামাশা, প্রশ্নটাই ইতিহাসের সাথে এক ধরনের তামাশা। যে আজ থেকে 200 বছর আগ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের পর্যন্ত, আমেরিকার ফাউন্ডিং ফাদাররা পর্যন্ত যে স্লেভারি প্র্যাকটিস করতেছে। জর্জ ওয়াশিংটনের স্লেভ ছিল, জর্জ ওয়াশিংটন মারা যাওয়ার সময় তার 150 স্লেভ ছিল। তারপর হচ্ছে জেফারসনের কথা তো বললাম। তো যাই হোক, আমেরিকার ফাউন্ডিং ফাদাররা পর্যন্ত যে স্লেভারিকে তারা জাস্টিফাই করছেন, সেটা 1400 বছর আগে, 200 বছর আগ পর্যন্ত যেটা জাস্টিফাই, সেটা 1400 বছর আগে কেন অ্যাবলিশ করা হলো না, এটা হচ্ছে তাদের ইসলাম সম্পর্কে অবজেকশন। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে আসলে ইসলাম কেন স্লেভারি রাখলো। পয়েন্ট নাম্বার 1, যে ইসলাম শুধুমাত্র আজকের মডার্ন পিরিয়ডের জন্যই ধর্ম না, বরং সেই 1400 বছর আগের সমাজের জন্য ইসলাম বিধান হিসেবে আসছে। তার মানে ইসলামের ব্যাপারটা হচ্ছে এটা, ইসলাম এমন একটা জীবন বিধান যেটা সেই সময়কার জন্যও জীবন বিধান, সেটা আজকের জন্যও জীবন বিধান, সেটা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জীবন বিধান। সুতরাং ইসলাম আজকের কনটেক্সটে আমি এটা দাবি করতেছি যে ইসলাম কেন অ্যাবলিশ করলো না, কিন্তু এটা অ্যাবলিশ করা হইলে পরে সেই যুগের জন্য এটা হার্মফুল হতো। এবং ভবিষ্যতেও যদি এমন সময় আসে যখন হিউম্যান হচ্ছে ওয়েপন, তখন কি আবার এটা জাস্টিফাই হয়ে যায় না? ইসলামিক স্লেভারির যে কনসেপ্ট আবার তো জাস্টিফাই হয়ে যায়, আবার তো সেটা প্রাসঙ্গিক হয়ে যায়, প্রয়োজন হয়ে যায়, ঠিক না? ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা শুধুমাত্র আমাদের যুগের প্রেক্ষিতে আমরা কোরআন এবং হাদিসকে, ইসলামকে বিচার করতেছি, কিন্তু ইসলামকে তো বিচার করতে হবে পুরো হিস্ট্রির উপরে, বার্ডস আই ভিউতে বিচার করতে, তাহলে পরে বোঝা যাবে যে। আচ্ছা, এখানে একটা সম্পূরক কোশ্চেন চলে আসে যে ধরেন বর্তমান সময়ে আবার ইসলামিক খেলাফত কায়েম হলো, তাহলে এখনো কি আবার স্লেভারি প্রতিষ্ঠা করা হবে কিনা বা স্লেভারি থাকবে কিনা বর্তমান সময়ে? এটাই হচ্ছে ওদের মূল প্রশ্ন। কারণ আমরা এখনো এই কনটেক্সটেও আমরা স্লেভারিকে জাস্টিফাই করি, এই কনটেক্সটেও আমরা এই জন্যই, মানে যারা মডার্নিটির যারা প্রপোনেন্ট, তারা আমাদের উপর খেপাতো এই কারণেই তারা বারবার এই প্রশ্নগুলো নিয়ে আসে। যারা ওদের মধ্যে যারা একটু যারা পড়াশোনা করে, যারা একটু যারা ঘাটাঘাটি করে, পড়াশোনা করে, একটু যারা মানে লজিক্যাল, তারা এই বিষয়টা বলে যে আমরা মেনে নিছি যে স্লেভারি জাস্টিফাইড ছিল, ইসলাম 1400 বছর আগে স্লেভারি জাস্টিফাই করছে, ঠিক আছে, ইটস ফাইন, কিন্তু ইসলাম তো এখনো জাস্টিফাই করে, মুসলিমরা তো এখনো জাস্টিফাই করতেছে, মুসলিমের মধ্যে যারা আনঅ্যাপোলজেটিক মুসলিম যারা, তারা তো এখনো জাস্টিফাই করতেছে। তার মানে এটাকে ওরা অ্যাটাক করে বেশি। হ্যাঁ, তো আমি একটু মানে শুরু থেকে একটু আলোচনা করে নেই, তারপর আমাদের জি অবশ্যই যে ইসলাম স্লেভারিটাকে, ইসলামিক কনসেপ্ট অফ স্লেভারি, এটাকে কেন ইসলাম রাখলো, বা এই যে এজ ওল্ড একটা ট্রেডিশন, সেটাকে কেন অ্যাবলিশ করা হলো না। কিছুটা আমরা হয়তো আজ করতে পারছি, এখন আমরা আরো কিছুটা আজ করব মডার্ন ডে কনটেক্সটে। সেটা হচ্ছে ইসলামের লক্ষ্য হলো, আলটিমেট ইসলামের লক্ষ্য কি? ইসলামের লক্ষ্য হচ্ছে যে মানুষ যেন দুনিয়াতে আল্লাহকে চেনেন, আল্লাহ রাসূলের জীবন বিধান অনুসারে সে যেন জীবন যাপন করে, যার ফলে তার দুনিয়ার জীবন সুন্দর হবে এবং মৃত্যুর পরে তার সে জাহান্নামের ক্ষতি থেকে বেঁচে যাবে, অনন্তকাল ধরে সে আগুনে পুড়তো, সে আগুনে পোড়া থেকে সে বেঁচে যাবে। এবং এটাকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন এটা হচ্ছে মহা সফলতা, ফাউজুল আযীম, ফাউজুল কাবীর, এটা হচ্ছে মহা সফলতা। মহা সফলতা কি? জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে চলে যাওয়া। তো ইসলামের লক্ষ্য কিন্তু এটা, ইসলামের লক্ষ্য হচ্ছে একজন মানুষ সে দুনিয়াতেও শান্তিতে জীবন যাপন করবে, প্রশান্তিময়, নট নেসেসারিলি যে সে ধন সম্পদ প্রাচুর্যের মধ্যে জীবন যাপন করবে, না, এরকম না, বরং সে দুনিয়াতেও প্রশান্তিময় জীবন যাপন করবে এবং মৃত্যুর পরেও তাকে প্রশান্তিময় জীবন তাকে দেওয়া হবে। এটা হচ্ছে ইসলামের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করার জন্য ইসলাম প্রাচীন কাল থেকে চলে আসা যে সমস্ত ইনস্টিটিউশন গুলো ছিল, প্রতিষ্ঠানগুলো ছিল, সেগুলোকে ইসলাম ব্যবহার করেছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন দেখা যাচ্ছে যে মানে বিবাহ প্রথা এবং পরিবার গঠন, এটা তো একটা প্রাচীন প্রতিষ্ঠান, প্রাচীন একটা চলে আসা, এটাকে ইসলাম ব্যবহার করেছে, এটাকে আরো মানবিক করেছে, এটাকে আরো প্রাসঙ্গিক করেছে, এটাকে বিভিন্ন আইন কানুনের বেড়াজালে এটাকে আরো টেকসই করেছে, মানে সন্তানের বিকাশ যেন সুষ্ঠু হতে পারে সেখানে এটাকে আরো ফ্রুটফুল করেছে, তাই না? মানে প্রাচীন কাল থেকে চলে আসা প্রত্যেকটা প্রথা প্রতিষ্ঠানকে ইসলাম বাদ দিয়েছে তা কিন্তু না। তার মধ্যে একটা হচ্ছে স্লেভারি বা দাস। এটাকে ইসলাম কি করেছে? এটা দাস প্রথার কিছু পজিটিভ দিক রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিকে আমরা আলোচনা করলাম অলরেডি, কিন্তু অনেকটা আলোচনা করেছি, অর্থনৈতিক একটা বিষয় রয়েছে, একটা সামরিক বিষয় রয়েছে, রাজনৈতিক বিষয় রয়েছে, এগুলো আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। এই পজিটিভ দিকগুলোকে ইসলাম ব্যবহার করবে এবং এবং নেগেটিভ দিকগুলোকে ইসলাম বিভিন্ন আইন কানুনের মাধ্যমে সেটাকে বিলোপ করবে, নেগেটিভ দিকগুলো, এবং আলটিমেটলি ইসলাম তার লক্ষ্য অর্জন করবে, লক্ষ্য অর্জন করে তাকে সে ইসলাম মুক্তি দিয়ে দেবে। মানে ব্যাপারটা হচ্ছে এটা। ইসলামের আমি যদি পুরো চিত্রটা আমি যদি আঁকতে চাই, এরকম একটা চিত্র আমরা পাবো। সেটা হচ্ছে ইসলাম এই ব্যবস্থাটাকে রেখেছে, পজিটিভিটিকে ব্যবহার করেছে, নেগেটিভিটিকে বিলোপ করেছে এবং
এর মাধ্যমে ইসলাম তার লক্ষ্য অর্জন করেছে এবং আলটিমেটলি মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন যে ইভেন আমরা যদি অটোমান পিরিয়ড দেখি, অটোমান পিরিয়ডে অটোমান একজন অফিসিয়াল উনি বলছেন যে এটা ছিল অটোমান সাম্রাজ্যের একটা ট্রেডিশনের মতো, যে 5 থেকে 7 বছর দাসত্ব করার পর তাকে অটোমেটিক্যালি সে ধরে নিত যে আমাকে হয়তো আর 1-2 বছরের মধ্যে মুক্ত করে দেওয়া হবে। এটা ছিল একটা কমন কনসেপ্ট যে 5-7 বছর হয়ে যাওয়ার পরে, 7 বছর হয়ে যাওয়ার পরে তাকে মুক্ত করে দেওয়া হয় অটোমান কালচার। তার মানে ব্যাপারটা হচ্ছে এটা যে আলটিমেটলি ইসলামের লক্ষ্য মুক্তি, ইসলাম মুক্তই করে দেবে, তার আগে কিছুটা প্রসেসিং এর মধ্যে দিয়ে তোমাকে যাইতে হবে। কেন দাস করা হবে এটার হিকমা হিসেবে আল হিদায়া কিতাবে আসছে, মানে আমাদের ইসলামিক যেটা জুরিসপ্রুডেন্স ফিকহ এর বইয়ের মধ্যে আসছে যে দাস কেন করা হয়। এর আগে একটু ইসলামের মূল কনসেপ্ট হচ্ছে যে সমস্ত মানুষই স্বাধীন, যদি না অন্য কোনো কারণ থাকে। সমস্ত মানুষই বাই ডিফল্ট স্বাধীন, এটা হচ্ছে ইসলামের কিন্তু একটা কোর কনসেপ্ট। বাই ডিফল্ট স্বাধীন, আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ বলেন সমস্ত মানুষ বাই ডিফল্ট স্বাধীন, যদি না অন্য কোনো কারণ থাকে, তার স্বাধীনতাকে খর্ব করার জন্য অন্য কোনো কারণ যদি না থাকে। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে আমাদের আল হিদায়াতে আছে যে কাফিরের ইসলামের ক্ষতি করার যে ক্ষমতা রয়েছে, ইসলামের ক্ষতি করার যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাটাকে খর্ব করা, সেই সম্ভাবনাটাকে খর্ব করা হচ্ছে আমাদের দাসপ্রথার লক্ষ্য বা হিকমা। তাহলে একজন কাফের সে ইসলামের ক্ষতি করতে পারে, কাফির আর্মি সেনাবাহিনীর সদস্য, তাকে দাস করার মাধ্যমে সে ইসলামের আর ক্ষতি করতে পারলো না। আবার যে সে ফিরে যে আবার রিগ্রুপ করে আবার সে ইসলামী আর্মিকে অ্যাটাক করবে, ইসলামী রাষ্ট্রকে অ্যাটাক করবে, সেটা সে করতে পারবে না। তো এটা হচ্ছে সমস্ত মানুষই ফ্রি। যদি সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে পরে শুধুমাত্র তার স্বাধীনতাকে মানে খর্ব করে নেওয়া হবে, তাকে দাসে পরিণত করা হবে। এটা কিন্তু আমাদের ফিকহের কিতাবে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইসলামের এই কনসেপ্টের সাথে মানে ইসলাম দাসকে রেখে তার নেগেটিভিটিকে, বিভিন্ন দাসপ্রথার অনেক নেগেটিভিটি আছে আমরা জানি, সেটার মধ্যে মানুষের মানে তাকে প্রহার করা হয়, শারীরিক নির্যাতন করা হয়, মানসিক নির্যাতন করা হয়, তার বিভিন্ন সম্ভাবনাকে বিকাশ যেন হতে না পারে, মানে বিকাশে বাধা দেওয়া হয়, তাকে বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে। এই নেগেটিভিটি গুলোকে ইসলাম বিভিন্ন আইনের মাধ্যমে, বিভিন্ন রিকমেন্ডেশনের মাধ্যমে, বিভিন্ন উৎসাহের মাধ্যমে, সওয়াবের প্রতিশ্রুতির মাধ্যমে এগুলোকে ইসলাম অ্যাবলিশ করেছে এবং এর যে পজিটিভ দিকগুলো রয়েছে সেই পজিটিভ দিকগুলোকে ইসলাম ব্যবহার করেছে। আরেকটা পজিটিভ দিক হচ্ছে যে দাস প্রথার মাধ্যমে যেই পরিমাণ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই পরিমাণ অন্য কোনো মানে প্রক্রিয়া করা যায় নাই। এটা ট্রু যে ইসলামের ডক্টর হামিদুল্লাহ উনি বলেন যে মানে দাস প্রথার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে ইসলামকে প্রচার করা বা ছড়িয়ে দেওয়া। এটা হচ্ছে একটা অন্যতম উদ্দেশ্য ছিল। তো এখানে একটা বিষয় হলো যে ইসলামকে প্রচারের জন্য বা ইসলাম বেশি বেশি মানুষকে কনভার্ট করার জন্য দাস প্রথা একটা উত্তম একটা উপায় ছিল, যেটা আমরা শুধুমাত্র ওই প্রাথমিক যুগেই না, বরং যদি আমরা অটোমান সমাজেও আমরা দেখি যে একটা শহর ছিল বুরসা শহরে, ওখানকার যে কোর্টের দলিলগুলো নিয়ে একটা গবেষণা হয়েছে। সেই কোর্টের দলিলগুলো নিয়ে গবেষণা থেকে দেখা গেছে যে প্রায় 85% দাস তারা ইসলাম গ্রহণ করছে। 85% দাস। আলজিয়ার্স শহরে বলছে 8% মানুষই ছিল যারা দাস হয়ে পরে রেনেগেড খ্রিস্টান, মানে খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে। অটোমান শহরগুলোতে সেখানে 85% দাস তারা মুসলমান হয়ে গেছে। একটা ঘটনা আছে যে অস্ট্রিয়ার সাথে তুরস্কের একটা অটোমান সাম্রাজ্যের একটা চুক্তি হয়। সেখানে বলা হয়েছে যে যাদেরকে লাস্ট যুদ্ধে তোমরা দাসী বন্দী হিসেবে গ্রহণ করেছো তাদেরকে ফেরত দাও। তো সেই হিসেবে সমস্ত কোর্টে এই একটা রাজকীয় ফরমান চলে গেছে যে যারা গত যুদ্ধে বন্দী হয়েছে তাদেরকে ফেরত দিয়ে দাও। যদি তারা মুসলিম হয়ে থাকে তাহলে ফেরত দেওয়ার দরকার নেই, যদি তারা খ্রিস্টান থাকে এবং নিজের দেশে যেতে চায় তাহলে ফেরত দিয়ে দাও। দেখা গেছে যে যারা আগের যুদ্ধে বন্দী হয়েছে তার মধ্যে 15% তারা ফেরত গেছে, বাকি 85% তারা ফেরত যায় নাই, তারা অলরেডি মুসলিম হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে মানে ইসলামকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, মানুষকে কনভার্ট করার ক্ষেত্রে দাস প্রথা খুব ইফেক্টিভ একটা টুল ছিল। কারণ হচ্ছে সে মানে মুসলিমদের সমাজে আছে, মুসলিমদের সমাজে থেকে, মুসলিমদের মধ্যে থেকে সে মুসলিমদের কালচার দেখছে, ব্যবহার দেখছে, আচরণ দেখছে, ইসলামের সৌন্দর্য তার সামনে প্রস্ফুটিত হচ্ছে, ইসলামী আইন, ইসলামী শাসন, ইসলামী অর্থনীতি, ইসলামী বাজার ব্যবস্থা, ইসলামী পরিবার ব্যবস্থা, এই সমস্ত কিছু সৌন্দর্য তার সামনে। যেমন দেখেন আমরা জানি কি যে তমাল ভট্টাচার্য দেখে এসেছে, তাই না? তমাল ভট্টাচার্য দেখে এসেছে যে কাবাবের মধ্যে গোশতের পরিমাণ বেড়ে গেছে। তো এরকম একজন দাস যখন মুসলিম সোসাইটিতে থাকবে থেকে সে ইসলামের সৌন্দর্য দেখতে পাবে এবং আলটিমেটলি আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দিবেন। এর ফলে কি হবে? সে ইসলাম গ্রহণ করবে। ইসলাম গ্রহণ করার ফলে ইসলামের লক্ষ্য অর্জন হয়ে গেল। লক্ষ্য অর্জন হয়ে যাওয়ার পর এবার তাকে মুক্ত করে দাও। এবার তাকে সময়ে সুযোগে কিভাবে মুক্ত করে দাও? এটা আল্লাহ রাসূলের বহু হাদিস, যে কেউ একজন মুসলিম দাসকে মুক্ত করবে তার চোখের দ্বারা, মানে মুক্তকারীর চোখকে আল্লাহ তাআলা
জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, তার লোমের প্রত্যেকটা লোমকূপের দ্বারা মুক্তকারীর লোমকূপকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এরকম বিভিন্ন হাদিসের মাধ্যমে দাস মুক্তিকে এত বেশি উৎসাহিত করা হয়েছে যে আলটিমেটলি মুক্ত না হয়ে তার আর কোনো উপায় নেই, মানে আলটিমেটলি সে মুক্ত হবেই, মুক্ত হইতেই হবে। ব্যাপারটা ছিল এরকম, মানে সারা জীবন একজন মানুষ দাস থাকবে, গুনাহ করলে দাস মুক্ত করে। হ্যাঁ, সারা জীবন একজন মানুষ দাস থেকে যাবে, এই বিষয়টা আসলে ইসলামের মধ্যে নাই। এবং ইসলাম ওই যে বললাম যে নেগেটিভিটি গুলোকে কিভাবে বিলোপ করলো, নেগেটিভিটির মধ্যে যেমন হচ্ছে শারীরিক প্রহার, হ্যাঁ বলা হচ্ছে শারীরিক প্রহার মালিক করতে পারবে যতটুকু সন্তানকে করা যায়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো আছে যে প্রহার করাই যাবে না, যদি কোনো দাসকে তুমি প্রহার করো তার কাফারা হচ্ছে তুমি তাকে মুক্ত করে দিবা। হ্যাঁ, এটা হচ্ছে নিষেধাজ্ঞা হিসেবে, একটা কি বলা যায়, নিরুৎসাহিতকরণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং আলটিমেটলি মানে আমাদের ইসলামী ফিকহের মধ্যে, কিতাবের মধ্যে আসছে যে পরিমাণ স্ত্রীকে প্রহার করার বিষয় আছে, যে পরিমাণ স্ত্রী বা সন্তানকে প্রহার করা যায়, দাসকে ওই পরিমাণ ডিসিপ্লিন করা যাবে, অসুবিধা নেই। কেউ কেউ আবার বলছেন না, 1 ডিগ্রি বেশি শাসনও করা যাবে, সমস্যা নেই। মানে একদম লঘু, মানে লঘু শাসন যেটাকে বলা হয় এটা করা যাবে। মানে ভালো খাওয়া দাওয়া, যেরকম মালিক খাবে, বলেছে তুমি যা খাও তোমার দাসকে তা খাও, তুমি যা পড়াও তাকে দাসকে তা পড়তে দাও, ঠিক আছে না? এরকম ভাবে বিভিন্ন ইসের মাধ্যমে তার যেই, এবং দেখা যাচ্ছে দাসের যে মানে গুণাবলী বিকাশ, ঠিক আছে, গুণাবলী বিকাশ বা সামাজিক ভাবে একজন দাসের উপরে ওঠার সুযোগ আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে, ইসলাম সেই সুযোগ তাকে দিয়েছে। ইসলাম প্রত্যেক দাস তার নিজের যে নিজস্ব যে গুণাবলী রয়েছে সেটাকে সে বিকশিত করতে পারবে। কারো যদি জ্ঞান চর্চার ইচ্ছা থাকে, সেটা জ্ঞান চর্চার সুযোগ রয়েছে। আমরা এগুলো দেখি আমাদের ইতিহাস, ইসলামের ইতিহাস আমরা এটা পাই। দেখা যাচ্ছে যে একটা বিশাল রাজবংশই দাস রাজবংশ, একটা অটোমান সাম্রাজ্যে যারা বিভিন্ন প্রদেশের যারা পাশা, হ্যাঁ এরা সব দাস, এরা সবই দাস। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে মামলুক রাজবংশের সমস্ত রাজাই দাস, ঠিক আছে না? ইভেন আমাদের যারা মঙ্গলদের বিরুদ্ধে পুরো পৃথিবীকে রক্ষা করছে, হ্যাঁ আমাদের ভারতের যে মামলুক রাজবংশ ছিল, কুতুবউদ্দিন আইবেক, এরা সব মোহাম্মদ ঘুরির দাস ছিল। তারপর আরো কে শামসুদ্দিন ইলতুতমিশ, এও মোহাম্মদ ঘুরির দাস ছিল। মানে এরা সবাই দাস। তোমার কথা এটাই যে একজন দাসের তার সামরিক গুণাবলী বিকশিত হওয়ার সুযোগ আছে, তার রাজনৈতিক গুণাবলী, তার জ্ঞানের গুণাবলী, এগুলো সব বিকশিত সুযোগ ইসলাম রেখেছে, ঠিক আছে না? তার মানে এমনকি ইসলামের ইতিহাসে অনেক বিখ্যাত ইমাম তারাও আগে দাস ছিলেন, পরে মুক্ত হয়েছেন, এবং ওনাদের ইলমের লেভেল মানে সালাফ, ওনারা মানে আমরা চিন্তাও করতে পারি না আর কি। মানে একজন দাস ইলমের লেভেলের ক্ষেত্রে এরকম চলে গেছে যে রাজকীয় ফরমান জারি করা হয়েছে যে সে ছাড়া কেউ হজের মৌসুমের ফতোয়া দিতে পারবে না। ইমাম নাফি রহমতুল্লাহ আছেন, উনি দাস ছিলেন। তারপর হচ্ছে আসলাম রহমতুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু দাস আসলাম রহমতুল্লাহ উনি ছিলেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু এই কথা বলছেন যে আজকে যদি হুজাইফা দাস সালেম বেঁচে থাকতো তাহলে আমার পরে আমি খলিফা ওকে বানাইতাম। চিন্তা করা যায় মানে দাসদের কি পরিমাণ বিকাশ, যে ওমর রাদিয়াল্লাহু বলতেছেন যে আজকে যদি হুজাইফার দাস সালেম বেঁচে থাকতো তাহলে আমি ওকে খলিফা বানাইতাম ইসলামী সাম্রাজ্য। তার মানে বুঝতে হবে যে আসলে ওই যে বললাম না যে এলডন রাটার যে কথাটা বলছেন যে মুহাম্মাদীয় ধরন তৈরি করে ফেলে সন্তুষ্ট দাস সন্তুষ্ট তার দাসত্বের ব্যাপারে, ঠিক আছে না? তো এই তাহলে এখন বুঝতে হবে যে ইসলামী দাস প্রথা কেমন ছিল, এই কথা থেকে বোঝা যায় যদি কেউ বুঝতে চায়। আরেকটা বিষয় ফারহান ভাই, জি জি জি, আচ্ছা স্লেভারি কি জাস্টিফাইড ইন দ্য নেম অফ ক্যাপিটালিজম, ইন দ্য নেম অফ বিজনেস? স্লেভারি কি জাস্টিফাইড ইন দ্য নেম অফ কলোনিয়ালিজম? এটা আমাদেরকে বুঝতে হবে। দাস প্রথা এখনো দুনিয়াতে আছে। ইভেন আমেরিকার দাস প্রথায় দাসদের সংখ্যা কত ছিল সেটা নিয়ে বিভিন্ন একাডেমিশিয়ান তারা বিভিন্ন মতামত দিয়েছেন। তার মধ্যে কেউ বলেছেন 9 মিলিয়ন, 90 লক্ষ, কথা 1 কোটি। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্স সাহারান স্লেভ ট্রেড ছিল, মানে সাব সাহারান অঞ্চলগুলো থেকে বিভিন্ন মুসলিম শহরগুলোতে দাস নিয়ে যাওয়া হতো। সেটাকে ওনারা বলছেন যে 17 মিলিয়ন ছিল দাস, 1 কোটি 70 লক্ষ, 17 মিলিয়ন দাস ছিল। কিন্তু বর্তমান পৃথিবীতে এই সভ্য দুনিয়াতে 40 মিলিয়ন দাস। কত? 40 মিলিয়ন, 4 কোটি। মানে পৃথিবীতে বড় বড় যে দাস প্রথাগুলোকে আমরা কন্ডেম করি তার চাইতে বেশি মানুষ এখন দাস পৃথিবীতে, এখন এই মুহূর্তে পৃথিবীতে দাসত্ব করতেছে এত পরিমাণ মানুষ, যেসব মানুষ মানে অন্য সময় এত মানুষ দাস ছিল না পৃথিবীতে। তার মানে দাস প্রথা এখন আছে, মানুষকে বিক্রি করে দেওয়া এখনো আছে। প্রতি বছর শুধু দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে আমাদের উত্তর আমেরিকা সভ্যতার যারা মানে তীর্থস্থান যেগুলো আছে সেই সমস্ত দেশগুলোতে 20 লক্ষ শিশু পাচার হয়। এগুলো কি তারা ওই দেশে নিয়ে গিয়ে ছেড়ে দেয় না বিক্রি করে? ডেফিনেটলি বিক্রি করে। পূর্ব ইউরোপের দেশগুলো থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে লক্ষ লক্ষ মানুষ, শুধুমাত্র বেলারুশে 8 লাখ মানুষ মিসিং। এই মানুষগুলোকে পাচার করা হয়েছে আমেরিকাতে, এবং বিশেষ করে মেয়েদেরকে
মেয়েদেরকে এখান থেকে পাচার করে নিয়ে গিয়ে নাইট টাইম বিক্রি করে দেওয়া হয়, তারপর বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়, বিভিন্ন ক্যাসিনোতে বিক্রি করে দেওয়া হয়। হ্যাঁ, এদেরকে এখানে বিক্রি করে দেওয়া হয়। তার মানে এগুলো কি রাষ্ট্র জানে না? এগুলো কি এরা কি ট্যাক্স দেয় না? যারা এই যে বড় বড় যারা মাফিয়া, এরা তো ট্যাক্স দেয়, এরা তো জানে, এরা তো এদের সমস্ত লেনদেন গুলো হয় ডার্ক ওয়েবে। কেন ডার্ক ওয়েবের মধ্যে কি সিআইএ এদের মানে এদের এন্ট্রান্স নাই? এরা ঢুকে, এরা কি জানে না ডার্ক ওয়েবে কি কি হচ্ছে? সবাই সবকিছু জানে। মানে ইন দ্য নেম অফ বিজনেস দাসপ্রথা আছে, ইন দ্য নেম অফ কলোনিয়ালিজম দাসপ্রথা ছিল, দাসপ্রথা ছিল। লক্ষ লক্ষ কৃষককে নীল চাষে বাধ্য করা হয়েছে, বাধ্যশ্রম বলতে যেটা আমরা বুঝি, বাধ্যশ্রম করানো হয়েছে। বা এই ভারতীয় উপমহাদেশ একটা সময় শিল্পোন্নত দেশ ছিল, প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটাকে বলে, শিল্প বিপ্লবের আগে। শিল্প বিপ্লবের আগে এই ভারতীয় উপমহাদেশের মেজরিটি পপুলেশনের পেশা ছিল শিল্প, নট কৃষি। মাইন্ড ইট, কৃষি না, শিল্প। এটা আমার কথা না, এটা উইলিয়াম বোল্টস থেকে শুরু করে নিয়ে আলেকজান্ডার হ্যামিল্টন, অনেক পর্যটক ব্যবসায়ী, তারা এগুলো লিখে গেছে, এগুলো রিপোর্ট করছে পার্লামেন্টে, যে এই উপমহাদেশটা ইজ এ প্লেস অফ কমার্স, ইন্ডাস্ট্রি। তো যাই হোক, তো সেই মানুষগুলাকে, সেই শিল্প শ্রমিকদেরকে কে বাধ্য করলো কি মানে কৃষি কাজ করার জন্য? কাঁচা রেশম কিনবো আমরা, আমরা রেশমের কাপড় কিনবো না এখান থেকে, আমরা কাঁচা রেশম কিনবো। এই সমস্ত নীতিমালা কারা করলো? হ্যাঁ, তারপরে ইন দ্য নেম অফ কলোনিয়ালিজম স্লেভারি এক্সিস্টেড, স্লেভারি ছিল। তারা, এটা মজার বিষয় আছে, অনেক মজার কাহিনী আছে। এটা আমি একটা বই আমার আসতেছে সামনে, এটা এই ফাঁকে বলে নেই। সেটা হচ্ছে যে যুদ্ধ, মনস্তত্ত্ব এবং দক্ষিণ হস্ত মালিকানা, এর এই নামে। এটার মধ্যে বিস্তারিত আলোচনা আছে, কিন্তু সব আলোচনার সুযোগ নেই। তো ওইখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে কি ছিল সেই সময় বিষয়গুলো। হ্যাঁ, মানে ব্রিটেন আইন করেছে 1833 সালে যে ব্রিটিশ রানী শাসিত যেই দেশ, রাজা শাসিত যে দেশগুলো আছে সেখানে দাসপ্রথা থাকবে না, কিন্তু কোম্পানি শাসিত যে দেশগুলো আছে সেখানে তো দাসপ্রথা থাকবে। তার মানে ভারতে থাকবে, এবং ভারতে ছিল। ভারতে নীল চাষীদেরকে জোর করে চাষ করানো হয়েছে, তাদের ভিটা মাটি ঘর বাড়ি পুরাই দেওয়া হয়েছে, পুরাই দিয়ে যদি কেউ চাষ করতে না চায়, কৃষকের যে শ্রেষ্ঠ জমিগুলো ছিল সেই জমিগুলোতে তাকে নীল চাষ করতে বাধ্য করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে যে দামে তারা নীল বেচত, বাজারে নীল বেচা যেত, তার চাইতে যারা ব্রিটিশ যারা নীল করছিল তাদের কাছে 7 টাকা কম মূল্যে বেশি বিক্রি করতে হইতো। 7 টাকা মানে অনেক টাকা। সেই সময় মনে হয় 7 টাকায় একটা গরু পাওয়া যায়, আজকে 40,000 টাকায় গরু পাওয়া যায় না, অনেক টাকা। তো সেই পরিমাণ কম মূল্যে তাদেরকে বিক্রি করতে বাধ্য করা হইতো। রেশম শিল্পীদেরকে কাঁচা রেশম বিক্রি করতে বাধ্য করা হইতো। মানে কোম্পানির নিজস্ব কিছু কারখানা ছিল, সেই কেউ ব্যক্তিগতভাবে রেশমের কাপড় তৈরি করতে পারবে না, কোম্পানির কারখানায় আইসা রেশমের কাপড় তৈরি করতে হবে বাধ্য, যদিও তোমার কম দামে বিক্রি করতে হয়, যদিও তোমার মানে একটা জুলুমের একটা অবস্থা। এখন বিস্তারিত বলতে পারতেছি না আমি। হ্যাঁ, মানে বাধ্য শ্রম, দাসদেরকে যা করানো হয় ঠিক ওই কাজটাই করানো হয়েছে, ওই কাজটা করানো হয়েছে। হ্যাঁ, কিন্তু এটাকে মানে ইন দ্য নেম অফ কলোনিয়ালিজম দাসপ্রথা জাস্টিফাই, তাই না? ব্যাপারটা হচ্ছে তোমার কথা। আমি যেটা বলতে চাচ্ছি যে এখন ইসলামিক দাসপ্রথাটা প্রাসঙ্গিক কিনা। হ্যাঁ, ইসলামিক দাসপ্রথা, কোন দাসপ্রথা? ইসলামিক দাসপ্রথা। হ্যাঁ, যেখানে দাস নিজে সন্তুষ্ট হয়ে যায়, সেই দাসপ্রথা এখনো প্রাসঙ্গিক। কারণ হচ্ছে ইসলাম শুধুমাত্র দাসপ্রথাকে খুব এক্সক্লুসিভলি যুদ্ধবন্দীদের জন্য খাস করছে। এই দাসপ্রথাটা ইসলামের একটা যুদ্ধ নীতি বলা যেতে পারে। যুদ্ধ নীতি কিভাবে যুদ্ধ নীতি? কারণ হচ্ছে দাস মার্কেটে আসার জন্য যেই প্রক্রিয়াগুলো ছিল, যেমন হচ্ছে কেউ নিজে বিক্রি করে দিতে পারতো, কেউ যদি ঋণ শোধ করতে না পারতো তাকে দাস মানে তাকে দাস হইতে হইতো। হ্যাঁ, কেউ চাইলে নিজের সন্তানকে বিক্রি করে দিতে পারতো। তারপর হচ্ছে কাউকে অপহরণ করে মার্কেটে নিয়ে বিক্রি করে দেওয়া যেত। তো ইসলাম এই সবগুলোকে বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে শুধুমাত্র একটা রাস্তা খোলা রাখছে, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। আমরা কেবল যেটা বললাম ফিকহের বইতে, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে, তার মানে কাফির সৈন্যবাহিনী, মানে মুসলিম বিদ্রোহীদেরকেও দাস বানানো যাবে না। মুসলিম যারা বিদ্রোহী তাদেরকেও দাস বানানো যাবে না, এটা ইসলামী আন্তর্জাতিক আইনে এটা আছে। তো মানে শুধুমাত্র যারা কাফির যুদ্ধবন্দী তাদেরকে দাস হিসেবে নেওয়া যাবে এবং তাদেরকে দাস হিসেবে মার্কেটে বিক্রিও করা যাবে। ঠিক আছে, এটা ছিল বিষয়টা। তো এটা একটা ইসলামের যুদ্ধনীতি, বোঝা যাচ্ছে যেহেতু শুধুমাত্র কাফির যুদ্ধবন্দী, অতএব এটা একটা যুদ্ধনীতি। হ্যাঁ, যুদ্ধনীতি কিরকম? এক নম্বর হচ্ছে যে এটা একটা ডিটারেন্স তৈরি করে। ইন্টারন্যাশনাল আইনে এটাকে বলে ডিটারেন্স। ডিটারেন্স মানে হচ্ছে যে এমন একটা কিছু করা যার কারণে আরো 10 জন যুদ্ধ করতে ভয় পায়। হ্যাঁ, মানে একটা ভয় দেখিয়ে বড় ক্ষতি এড়ানো, এটাকে বলা হয় ডিটারেন্স। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এটা আমরা দেখছি। এটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের লাস্ট যুদ্ধ আরবদের সাথে, যদি আমি ভুল না হয়ে থাকি, সেটা হচ্ছে আওতাসের যুদ্ধ।
আওতাসের যুদ্ধের পরে আরব কোন গোত্র আর নবীজির সাথে যুদ্ধ করে নাই। এরপরে মুতায় বাহিনী পাঠানো হয়েছে, তাবুকে পাঠানো হয়েছে, যেটা রোমানদের বিরুদ্ধে ছিল যুদ্ধগুলো। কিন্তু আওতাসের যুদ্ধে দাস একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বানালেন, পরে ছেড়ে দেওয়া হয়েছে সবাইকে, আওতাসের যুদ্ধে সমস্ত বন্দীকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, এটা নিয়ে আওতাস নিয়ে কিন্তু আমাদের যারা ইসলাম বিদ্বেষী মহল তারা খুব কিন্তু এটা নিয়ে লাফালাফি করে। হ্যাঁ, সেখানে যে বিবাহিত যে সমস্ত দাসী ছিল তাদের সাথে সহবাস করা যাবে কিনা, সাহাবীরা এটা পারমিশন দেওয়ার জন্য আসছিলেন। কিন্তু পরবর্তীতে ওই সবাইকে ছেড়ে দেওয়া হয়, সবাইকেই মুক্ত করে দেওয়া হয়। কারণ হচ্ছে ওই যে যাদেরকে, যে সমস্ত বন্দিনীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের স্বামীরা, বাবারা, সবাই, ভাইয়েরা সবাই মুসলিম হয়ে গেছে। মুসলিম হয়ে যাওয়ার পর তারা নবীজির কাছে আসছেন এবং আসার পর রাসূল বলছেন যে ঠিক আছে, সবাইকে ছেড়ে দিলাম, সমস্ত নারীদেরকে ছেড়ে দেওয়া হয়। তো যাই হোক, ওই যুদ্ধের পরে আর কোন আরব গোত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে নাই। তার মানে বোঝা যাচ্ছে একটা ডিটারেন্স কাজ করছে, যে আমি যদি যুদ্ধে পরাজিত হই আমাকে দাস হইতে হবে, আমার এই বউ বাচ্চাগুলোকে দাস হইতে হবে। ডিটারেন্স কাজ করছে। সুতরাং ইন্টারন্যাশনাল আইন অনুসারে এটা একটা ডিটারেন্সের কাজ করে, যে আমি যুদ্ধ করবো একজনের সাথে, কিন্তু আরো 10টা লোক যারা আমার সাথে যুদ্ধ করতো তারা আর যুদ্ধ করবে না, যুদ্ধ করার ইচ্ছা ত্যাগ করবে। এটা এক নাম্বার। এর ফলে কি হইতো, প্রাণ ক্ষয় কমানো যেত। তাই না? যুদ্ধ তো বেসিক্যালি জিনিসটা ঠিক না, এটা ফিকহের কিতাবেও আছে যে যুদ্ধ ইটসেলফ একটা ফ্যাসাদ, এবং এটা শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে যখন এটার পিছনে ইসলামী রাষ্ট্রের কল্যাণ থাকবে, তখন এটাকে অ্যাপ্লাই করা যাবে। এছাড়া যুদ্ধ ইটসেলফ সত্তাগতভাবে একটা ফ্যাসাদ। তো যার কারণে যুদ্ধকে এড়াইতে হবে, এড়ানোর জন্য এটাই ভালো। এটা দাসপ্রথা একটা খুব ইম্পর্টেন্ট একটা ট্যাকটিক্স ছিল সেই সময়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে সেই সময় ওয়ার কালচারে ছিল একটা বিষয়, সেটা হলো হয় মেরে ফেলো, ওই যে কেবলই আমরা আলোচনা করলাম যে শত্রু সৈন্যর মানুষই যেখানে ওয়েপন, সেই ওয়েপন নিরস্ত্র করার জন্য কি করতে হবে? এক নম্বর হয় তাদেরকে মেরে ফেলো, যেটা মঙ্গলরা করতো। মঙ্গলরা ধৈরা আত্মসমর্পণ করার পর সবগুলোকে মেরে ফেলতো। মঙ্গলদের ছিল এটা টেকনিক। হ্যাঁ, এবং এটাকে অনেকে প্রশংসা করছে যে এটা হলো একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। একটা শহর ধৈরা সব সাইজ করে ফেললাম, একদম কুচকুটা করে ফেললাম, তাহলে পরের শহরটা ভয় পাবে, পরের শহরটার প্রতিরোধ তৈরি করবে। ভয় পাওয়ার মতো কিছু বাকি থাকলো না, মানে সব মানুষকে, ছেলে মেয়ে নারী পুরুষ সবকিছু। এবং বিভিন্ন ইতিহাসবিদরা বলছেন যে মঙ্গলরা সেই সময় 6 কোটি লোক মারছে, 6 কোটি লোককে হত্যা করছে সেই সময় মঙ্গলরা। চিন্তা করা যায়, কোটি তো বেশিরভাগই মুসলিম। হ্যাঁ, বেশিরভাগই মুসলিম সাম্রাজ্যকেই তো ধরছে ওরা ছাই দিয়ে। যাই হোক, এবং আরেকটা কালচার ছিল দাস হিসেবে তাদেরকে। তাহলে এই দুটো ছিল সেই সময়কার যুদ্ধকালীন সময়ে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ। তাহলে এখন মডার্ন যুগে এসে আমরা কি আচরণ করি? আমাদের জেনেভা কনভেনশন আছে, তাই না? আমাদের কত সুন্দর সুন্দর জেনেভা কনভেনশন আছে, আমাদের মানবাধিকার আইন আছে, আমাদের কি কি যে আমাদের আছে, 3য় জেনেভা কনভেনশন, 4র্থ জেনেভা কনভেনশন, এগুলো আমাদের আছে। আমাদের তো দাসপ্রথার দরকার নাই এখন। দাসপ্রথার মতো একটা জঘন্য নিকৃষ্ট একটা প্র্যাকটিস আমরা কেন করবো? আমাদের কত সুন্দর সুন্দর কনভেনশন আছে, কত সুন্দর সুন্দর মানবাধিকার সনদ আছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ল আছে, অকুপেশন ল, হাবিজাবি ল, হ্যান ত্যান, কত কত যে কাগজ। কিন্তু আলটিমেটলি এই সমস্ত কাগজের মাঠে কোনো মূল্য নাই। এটা আমি আমার বইয়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি যে ফিল্ডে গিয়ে এই কাগজের কথা কেউ মনে রাখে না। যারা এই কাগজগুলো তৈরি করছে, জেনেভা কনভেনশন, হাবিজাবি, হ্যান ত্যান, এরাই এই কাগজগুলোকে আগে ভঙ্গ করছে। এটা আমেরিকা ক্ষেত্রে আমরা বুঝি। আমেরিকা এই যে আজকে আন্তর্জাতিক আদালত, অপরাধ আদালত, এই আন্তর্জাতিক অপরাধ আদালতকে রোম স্ট্যাটিউট বলা হয়, রোম চুক্তির মধ্য দিয়ে এই আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করা হয়। আমেরিকা প্রতিষ্ঠা করলো, কিন্তু সে নিজে সাইন করে নাই। সুবহানাল্লাহ। কারণ জানে যে আমি সাইন করলে তো আমি তো মাতবারি করতে পারবো না, আমি যদি সাইন করি। ঠিক এই কাজটাই তারা করছে। হ্যাঁ, তারা যারা সোভিয়েত কমিউনিস্টদের কিনে আমরা কোনো কিছু আশা করি না, বা জাপানও সেই সময় একটা বর্বর জাতীয় কান্ট্রি ছিল, কিন্তু যারা ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, তোরা এগুলো করছস, তোরা তো এগুলো মানবি কমপক্ষে, ওরা এগুলো মানে নাই। হ্যাঁ, না দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং না দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যত যে সন্ত্রাস বিরোধী যুদ্ধ বলি, ভিয়েতনাম যুদ্ধ বলি, কোরিয়া যুদ্ধ বলি, হ্যাঁ, যত যুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়, কোনোটাতেই এই জেনেভা কনভেনশন 3 এবং 4 এগুলো মানা হয়নি। খুব দুঃখজনক বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো ওরা 8 থেকে 80 বছরের যত নারী ছিল সবাইকে যায় ধর্ষণ করছে। হ্যাঁ, সোভিয়েতরা করছে। সোভিয়েতদের কাছে আমরা কিছু আশা করি না, সোভিয়েত বাদ দিছি, আমি আমেরিকাকে নিয়ে ধরবো। মিত্রবাহিনী তো করলো। হ্যাঁ, মিত্রবাহিনী করছে। মিত্রবাহিনী সেগুলো আমি সব এই বইয়ের মধ্যে নিয়ে আসছি, যে আসলে জেনেভা কনভেনশন নামে যে কথাগুলো আমরা জানি, এই কথাগুলো ওরা মানে না।
এটা প্র্যাকটিক্যালি পসিবল না, প্র্যাকটিক্যালি মানুষের ফিতরাতের সাথে এগুলো যায় না। যুদ্ধকালীন সময়ে মানুষের যে একটা অ্যাড্রেনালিন হ্রাস হয়, সেই অ্যাড্রেনালিন হ্রাসের সময়ে এই সমস্ত কাগজ বানের জলের মতো ভাসে চলে যাবে, এগুলো থাকবে না, এগুলো হয় না, এগুলো প্র্যাকটিক্যালি হয় নাই। যুদ্ধবন্দীদের ক্ষেত্রে আমি যদি দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা কি কাজটা করছে শুনবেন। যেহেতু জেনেভা কনভেনশনে প্রিজনার অফ ওয়ার একটা মর্যাদা, প্রিজনার অফ ওয়ার, যে যুদ্ধবন্দী যারা প্রতিপক্ষ সৈন্যদেরকে প্রিজনার অফ ওয়ার স্ট্যাটাস দেওয়া হবে এবং এই স্ট্যাটাসের আন্ডারে তারা কিছু প্রিভিলেজ ভোগ করবে। সেই প্রিভিলেজ গুলো কি কি ছিল একটু আমি আলোচনা করতে চাই আজকে, যদিও বড় হয়ে যাচ্ছে আমাদের সেশন। সেটা হচ্ছে যে আমেরিকা যখন জার্মান সৈন্যদেরকে বন্দী করবে, তো আমেরিকাই জার্মান সৈন্যদেরকে খাওয়াবে। ঠিক আছে, কি পরিমাণ খাওয়াবে? আমেরিকার নিজের বাহিনী যে পরিমাণ খায়, প্রত্যেকটা জার্মান সোলজার ওই পরিমাণ খাবে। জার্মান সোলজার জার্মানির যেভাবে তাদেরকে একটা বেতন দিত, ভাতা দিত, আমেরিকাও তাদেরকে বেতন দিয়ে ভাতা দিবে। কি সুন্দর লাগে শুনতে, চিন্তা করা যায় এটা কি পসিবল যে জার্মান সৈন্যরা জার্মানি তাদেরকে যে পরিমাণ বেতন দিয়ে রাখতো, আমেরিকাও তাদেরকে সে পরিমাণ বেতন, মানে আমেরিকান বাহিনীর পরিমাণ বেতন দিবে, আমেরিকান বাহিনীর পরিমাণ খাবার তাদেরকে দিতে হবে, একই র্যাঙ্কের সমান বেতন পাবে। ঠিক আছে না? বন্দিকারী পক্ষ বন্দীদেরকে পোশাকের ব্যবস্থা করবে, জুতোর ব্যবস্থা করবে, আন্ডারওয়্যারের ব্যবস্থা করবে। যেখানে বন্দীরা থাকবে সেখানে ক্যান্টিনের ব্যবস্থা থাকতে হবে, যেন তারা কিছু কিনে টিনে খাইতে পারে। হ্যাঁ, ধূমপানের সুযোগ থাকতে হবে, সমান খাদ্য বরাদ্দ থাকতে হবে। মাই গুডনেস, এগুলো যদি আমি বলা শুরু করি, হ্যাঁ, এই যে কি যেন একটা অবস্থা, চিন্তা করা যায়। এগুলো কনভেনশনে আছে, কিন্তু এগুলো কি পসিবল একটা রাষ্ট্রের পক্ষে? অর্থনৈতিকভাবে ইম্পসিবল। ফ্রান্স তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, হ্যাঁ, ফ্রান্স তো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। তো ফ্রান্সে যে জার্মান বন্দীগুলো আছে, পসিবল এটা ফ্রান্সের পক্ষে? আমেরিকা তো যুদ্ধে নাই, যুদ্ধের থিয়েটারে তো আমেরিকা নাই, যুদ্ধ তো হচ্ছে ইউরোপে, আমেরিকার নিজের দেশ তো ঠিক আছে। তারপরও আমেরিকা কি কাজটা করছে যদি আমি বলি, আমেরিকা আইন করছে যে এদেরকে প্রিজনার অফ ওয়ার স্ট্যাটাস দেওয়া হবে না, এদেরকে একটা নতুন স্ট্যাটাস দিব আমরা, ডিইএফ, ডিসআর্মড এনিমি ফোর্সেস। যদি আমি প্রিজনার অফ স্ট্যাটাস না দিই, তাহলে করে তো আমাকে আর এই ফ্যাসিলিটি গুলো দেওয়া লাগতেছে না। ব্যাপারটা বুঝছেন? যদি তাদেরকে প্রিজনার স্ট্যাটাস না দিই, তাহলে তো এই ফ্যাসিলিটি গুলো আমার দেওয়া লাগতেছে না, তাদেরকে আমি কম খাওয়ায় রাখবো, তাদেরকে আমি এত ফ্যাসিলিটি, এত সুযোগ সুবিধা দিব না, দেওয়া তো সম্ভব না আসলে। তার মানে দেখেন এই জেনেভা কনভেনশন কি পরিমাণ ইম্প্র্যাকটিক্যাল, এটা আসলে রাষ্ট্রীয় পর্যায়ে এক্সিকিউট করা সম্ভব না, ফিল্ডে তো সম্ভবই না, রাষ্ট্রীয় পর্যায়ে এক্সিকিউট এটাকে মেনে চলা সম্ভব না। আমেরিকার এই স্টেপের কারণে কি হয়েছে আমি আপনাদেরকে খালি একটা কথা বলবো, সেটা হচ্ছে, আচ্ছা, এটা বলছেন হচ্ছে ইউনাইটেড স্টেটস আর্মি সেন্টার অফ মিলিটারি হিস্ট্রি এর ইতিহাসবিদ কর্নেল আর্নেস্ট ফিশার। মানে ভয়ের জগতে প্রবেশ করতেছেন আপনি, ঠিক আছে? এটা কিন্তু শুনতে হলে কিন্তু বেশ ভালো নার্ভ প্রয়োজন। আচ্ছা, উনি 1945 সালে জার্মানিতে আমেরিকান সৈন্যরা কি কীর্তিকলাপ করছে সেটা তদন্তে ছিলেন এই কর্নেল ফিশার। উনি বলতেছেন 50 লক্ষ জার্মান সৈন্য বন্দী ছিল আমেরিকা ও ফ্রান্সের নিয়ন্ত্রিত ক্যাম্পে, কাঁটাতার জড়ানো খাঁচায়, গায়ে গায়ে লেগে, খোলা আকাশের নিচে, ন্যূনতম কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা ছাড়া। অনাহার অর্ধাহারে শীঘ্রই মরা শুরু হলো রোগে ক্ষুধায়। 1945 সালের এপ্রিল মাস থেকে আমেরিকা ও ফরাসি বাহিনী দে মেথোডোলজিক্যালি কিল্ড 10 লাখ সোলজার। আমেরিকান ক্যাম্পেই বেশি, এবং এই সমস্ত ট্র্যাজেডি গুলো নজিরবিহীন ট্র্যাজেডি আর্কাইভের ধুলোয় চাপা পড়ে আছে। উনি লিখছেন 50 লক্ষ জার্মান বন্দীকে তারা এই ডিইএফ স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং তাদেরকে ইনহিউম্যানলি ট্রিট করা হয়েছে। বলতেছে যে আমরা পানির অভাবে মারা যাচ্ছিলাম, পানির অভাবে প্রতিদিন মানুষ মরতেছে, অথচ কাঁটাতারের ওই পাশে রাইন নদী, আমাদেরকে যদি একটু যেতে দেওয়া হয়তো আমরা পানিগুলো খেয়ে বাঁচতে পারতাম। কাঁটাতারের ওই পাশে রাইন নদী, অথচ এখানে ভিতরে আমাদের কোনো পানির ব্যবস্থা নাই, পায়খানার ব্যবস্থা নাই, পায়খানা করে ওর মধ্যেই ঘুমাচ্ছে, যেহেতু খাবার নাই, দুর্বল, পায়খানা পর্যন্ত যেতে পারতেছে না। মানে পায়খানা মানে কি, পায়খানা তো না, মানে একটা ট্রেঞ্চ করে রাখছে আর কি, সেখানে ওইখানে হাঁটতে হয়, পায়খানা করতে হয়, ওই পর্যন্ত যেতে পারতেছে না, ওইখানে পায়খানা করতেছে, ওর মধ্যেই আছে সেপ্টিসেমিয়া হয়ে মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন 60 থেকে 65 জন মানুষ মারা যাচ্ছে। মানে এই হচ্ছে অবস্থা, জেনেভা কনভেনশনের অবস্থা। এর চেয়ে কি ইসলামিক স্লেভারিটা বেটার না? হ্যাঁ, ইসলামিক স্লেভারিতে অ্যাটলিস্ট সে তো মালিকের সমান খাবার পাচ্ছে, মালিক যা খায় তাই খাওয়াও, মালিক যা পড়ায় তাই পড়াও। এবং আসলে বেসিক্যালি নবীজি তো আদেশ দিয়েছিলেন যে সাহাবীরা নিজেরা রুটি না খায় সেটা বন্দীদেরকে খেজুর খাইছেন। চিন্তা করা যায় মডার্নিটি যে দাবি করে যে আমরা নৈতিকভাবে উন্নত, কিভাবে উন্নত তোমরা নৈতিক? আর এই যে এই সমস্ত কনভেনশনে আমরা যারা তৃতীয় বিশ্বের মিসকিন, আমরা এগুলো বিশ্বাস করি, আমরা মনে করি যে আমেরিকা আমাদের ভালোর জন্য কাজ করতেছে, জাতিসংঘ আমার ভালোর জন্য কাজ করতেছে। কি অ্যাবসার্ড, চিন্তা করা যায়, এগুলো আমরা কিভাবে মনে করি? ওরা যখন নিজেদের প্রয়োজন অনুসারে যেটা ইচ্ছে সেটা বানায়,
আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। কিন্তু যখন নিজেদের বিরুদ্ধে ওটা আসে তখন ছিঁড়ে ফেলা দেয়। মানে প্রিজনার অফ ওয়ার স্ট্যাটাসই দিব না, আমি অন্য একটা স্ট্যাটাস ক্রিয়েট করব তাদেরকে পদ্ধতিগতভাবে গণহত্যা করার জন্য অন্য একটা স্ট্যাটাস ক্রিয়েট করে আমি তাদেরকে মারবো। চিন্তা করে দেখেন, এটা করছে। আবু গারিব, গুয়ান্তানামো বে, এসব জায়গায় কি করছে? মানে হ্যাঁ, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বাদ, এখন কি করছে? একই অবস্থা, আজীব অবস্থা। এই যে জেনেভা কনভেনশন 4 তো আসছে, অথচ যখন গুয়ান্তানামো বে ওইখানে যখন কথা উঠলো যে গুয়ান্তানামো বেতে যথেষ্ট ফ্যাসিলিটি নাই প্রিজনার অফ ওয়ার স্ট্যাটাসের লোকজনকে রাখার জন্য, তখন জর্জ ডব্লিউ বুশ বললেন যে আল কায়েদা এবং তালেবান এরা প্রিজনার অফ ওয়ার স্ট্যাটাস পাবে না, তারা স্ট্যাটাস পাবে না। এখন এই কথার প্রেক্ষিতে যখন মানবাধিকার যেই সংগঠনগুলো যখন হালকা শুরু করলো, তখন আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রেসিডেন্টের এই মতের পক্ষে কয়েকটা লজিক দিল। এক নম্বর লজিক হচ্ছে আমাদের প্রেসিডেন্টের এই ক্ষমতা আছে যে উনি চাইলে জেনেভা কনভেনশন ব্রেক করতে পারে। ওহ মাই গডনেস, জাস্ট কিল মি, মারো মুঝে মারো। আচ্ছা আচ্ছা, কি বলতেছে দেখি, বলতেছে যে তালেবান যদি জেনেভা কনভেনশনের যোগ্যও হয় তবুও প্রেসিডেন্টের এই ক্ষমতা আছে যে তিনি তাদেরকে প্রিজনার অফ ওয়ার স্ট্যাটাস না দিলেও চাইলে নাও দিতে পারেন। মারো মুঝে মারো। তো আরেকটা লজিক দিচ্ছে যে আমেরিকার নিজস্ব আইনের দ্বারা, ডোমেস্টিক আইনের দ্বারা জেনেভা কনভেনশনের টেক্সট স্থগিত করা যায়। তাহলে কোর্সেস কেন কনভেনশন? 3 নম্বর পয়েন্ট বলতেছে যে তালেবান যদিও সে সময় আফগান সরকার, কিন্তু আমাদের প্রেসিডেন্ট চাইলে যে কোনো আন্তর্জাতিক চুক্তির ব্যাপারে আমেরিকার বাধ্যবাধকতা স্থগিত রাখতে পারেন। বলছে যেহেতু আফগানিস্তান তালেবান কোনো ফাংশনিং স্টেট ছিল না, ফেইল্ড স্টেট ছিল, বৈধ রাষ্ট্র না, এই সমস্ত কারণ দেখিয়ে প্রেসিডেন্ট চাইলে তালেবানকে প্রিজনার অফ ওয়ার স্ট্যাটাস নাও দিতে পারেন, বঞ্চিত করতে পারেন। আচ্ছা, বলতেছে যে ঠিক আছে, আমরা বুঝলাম যে তালেবান, আল কায়েদা এরা থার্ড জেনেভা কনভেনশনের আন্ডারে পড়ে না, ঠিক আছে ফাইন। তাহলে তারা প্রথাগতভাবে কোনো ভালো আচরণ পাবে কিনা একটু জিজ্ঞেস করা হয়েছে। প্রথাগতভাবে ইন্টারন্যাশনালি যে ভালো আচরণগুলো করা হয় সেগুলো তারা পাবে কিনা স্ট্যান্ডার্ড, বলছে না, তাও পাবে না। প্রেসিডেন্ট বা আমেরিকান সেনাবাহিনী প্রথাগত সদাচরণের আইন মানতে বাধ্য না। তাহলে আমাকে এখন আপনারা বলেন যে এটা তো পারে না মানুষকে, মানে জেনেভা কনভেনশন তো যুদ্ধকালীন সময়ে যুদ্ধবন্দীদের নিরাপত্তা দিতে পারে না, এবং আরো পারে না পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যখন একজন মানুষ 2 হাত উঁচু করে দাঁড়ায় আছে সেই সময় তার লাইফকে বাঁচানোর মতো ক্ষমতা জেনেভা কনভেনশনে নাই। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি করছি, প্রফেসর নাইল ফার্গুসন নামে একজন মানে ওয়ার অ্যানালিস্ট আছেন, এগুলো নিয়ে আলোচনা করছেন যে যখন আমার সামনে একজন যুদ্ধবন্দী থাকবে 2 হাত উঁচু করে, তখন আমি কি করব আর কি করব না। হ্যাঁ, তখন আমার মনে এক হচ্ছে আমার একটা অ্যাড্রিনালিন রাশ আছে, আমার মনের মধ্যে কষ্ট আছে যে আমার কলিগ মারা গেছে এদের হাতে, আমি যাদের সাথে যুদ্ধ করতাম, আমার যারা সহকর্মী, আমার যারা বন্ধু, তারা এদের হাতে মারা গেছে। জাস্টিফিকেশন আছে যে আমি যদি একে এখন নাও মারি এ তো একসময় মরবেই, এ তো এই যুদ্ধেই মরে যাবে, আমি না মারলে অন্য কেউ মারবে, অর্থাৎ এখনই মারি। আবার দেখা যাচ্ছে আরো কিছু বিষয় আছে যে এই যে প্রিজনার 10 জনকে বন্দী করলাম, এই 10টাকে আমি কি করবো এখন? এই 10টাকে যদি আমি এখন ক্যাম্পে পাঠাইতে চাই, এই 10টার জন্য আরো 10টা লোক আমার পাঠাইতে হবে, আমার ফ্রন্টের লোক কমে যাবে, বহু ক্যালকুলেশন আছে। এবং এই সমস্ত ক্যালকুলেশনের ফলে আলটিমেটলি যেটা সবচাইতে জাস্টিফাইবল উঠে আসে যে কিল হিম। ঠিক এটাই হয়েছে, ঠিক এই জিনিসটাই হয়েছে বিভিন্ন যুদ্ধে জেনারেলরা কমান্ড করছেন যে ডি ডে এর পর আর কাউকে গ্রেফতার করবা না, যাকে পাবা মেরে ফেলবে, হাত তুলে দাঁড়ায় থাকলেও মেরে ফেলবে, আমরা কোনো প্রিজনার নিব না। মানে এটা কমান্ড করে, মানে যারা জেনারেল তারা কমান্ড করে যে আমরা উইল টেক নো প্রিজনার্স, তার মানে মেরে ফেলবে। কিন্তু ওই যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একজন কাফের যুদ্ধবন্দীকে বাঁচায় আনবে এই দাসপ্রথা। কিভাবে আনবে? কারণ ওই সময়ে মানুষের যদি আমি মানে ওই সময় একটা হিসাব আছে, একটা ক্যালকুলেশন আছে, যে একটা হচ্ছে এজেন্সি প্রবলেম, রিমোট এজেন্সি আর নিয়ার এজেন্সি। যে ওই সময় একটা ক্যালকুলেশনে তার এটা উঠে আসবে যে আমার স্বার্থ কি, একে যদি আমি এখন মেরে ফেলাই তাহলে আমার একটা মনের ঝাল তো মিটবে। হ্যাঁ, কিন্তু ওইখানে প্রপার্টি ফিলিংস একটা বিষয় আছে, যে প্রপার্টি ফিলিংস যদি তাকে দেওয়া হয় যে এই যুদ্ধবন্দীকে বাঁচাইয়া রাখলে আমার লাভ, এই যুদ্ধবন্দীকে সুস্থ রাখলে আমার লাভ, এই যুদ্ধবন্দীর যদি কোনো ক্ষতি আমি না করি, গায়ে যদি একটা টাচও না লাগে, একটা কাটা দাগও না থাকে, তাহলে আমার লাভ, এই ফিলিংস যদি ওই সময় বিজয়ীর মনের মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে পরে ওই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই বন্দীটাকে বাঁচায় আনা সম্ভব। এবং আলটিমেটলি ইসলাম ওইটাই করছে প্রপার্টি ফিলিংস এর কারণে। প্রফেসর রবার্ট ডেভিস শিকাগো ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক এই কথা বলছেন যে মুসলিমরা দাসদের সাথে ভালো ব্যবহার করতো, এটা যতটুকু না কোরআনের আদেশের কারণে, তার চাইতে বেশি ব্যাপারটা ছিল এরকম যে নিজের ক্ষতি। একটা দাসকে যদি কষ্ট দেই তাহলে আমার নিজেরই ক্ষতি, একটা দাসকে যদি আমি অপুষ্টিতে রাখি, কম খাবার দেই,
তাকে যদি আমি অসুখে ট্রিটমেন্ট না করি, তাকে যদি আমি মারপিট করি, হাত পা ভাইয়া দেয়, চোখ উঠায় নেই, তারপরে আমার নিজেরই ক্ষতি, একে আমি ভালো দামে বেচতে পারবো না। মানে এই প্রপার্টি ফিলিংস এর কারণে লক্ষ লক্ষ যুদ্ধবন্দী বেঁচে গেছে, মানে অটোমান সোলজারদের হাত থেকে বেঁচে গেছে শুধুমাত্র এই প্রপার্টি ফিলিংস এর কারণে। মানে ইসলাম যত যুদ্ধ করছে আলটিমেটলি যুদ্ধবন্দীদের দাসই বানানো হয়েছে, তাই না? এবং এই দাস বানানোর কারণেই বললাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য রহমত। এই দাস প্রথাটা আজকের এই দিনে দাঁড়ায়ও একজন কাফের যুদ্ধবন্দীর জন্য রহমত। সে ওইখান থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে রেঞ্জ থেকে বাঁচতে পারে, বেঁচে তাকে বন্দী ক্যাম্পে থাকতে হয় না, মানবেতর পরিস্থিতিতে থাকতে হয় না, পানির কষ্টে মানে ডিএফ স্ট্যাটাস পেয়ে ধুকে মরতে হয় না, তাকে একটা মুসলিম ফ্যামিলিতে রাখা হয়। মুসলিম ফ্যামিলিতে থেকে সে ভালো খায়, ভালো পড়ে, সে একটা সোশ্যাল স্ট্যাটাস পায়, অমুকের দাস, মাতব্বরের দাস, একটা মাতব্বরি ভাব থাকে। এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো সব আমি ওয়েস্টার্ন যারা ট্রাভেলার, তাদের ট্রাভেলার থেকে আমি আমার বইয়ের মধ্যে নিয়ে আসছি, যে তারা মক্কায় আসছে, মদিনায় আসছে, কায়রোতে গেছে, তারা কি দেখছে, তারা এটাই দেখছে। তারা বলতেছে যে যারা অভিজাত মানুষের দাসের আচার ব্যবহার খুব খারাপ, তারা নিজেকে অভিজাত মনে করে। মানে ওটা যেটা একটা সোশ্যাল স্ট্যাটাসের ব্যাপার। তারপর হচ্ছে সেখানে সে একটা সোশ্যাল স্ট্যাটাস পাবে, সেখানে সে তার যেই যোগ্যতাগুলো বিকাশের সুযোগ পাবে, ভালো আচরণ পাবে, ভালো খাবার দাবার পাবে, অসুখের চিকিৎসা পাবে, কারাগারে বন্দী অবস্থায় থাকবে না, সে ঘুরে ফিরে বেড়াবে, বাজারে সদাই যাবে। বলা হচ্ছে আলজিয়ার শহরে দাসরা সিটি ওয়ালের বাইরে 1 মাইল পর্যন্ত যেতে পারতো, সমুদ্রের ধার ধরে হাঁটতে পারতো, শুধুমাত্র দাস হিসেবে চেনার জন্য পায়ে একটা বালা পরানো থাকতো পায়ে। এছাড়া সে মানে ফ্রি মানুষের মতো, ইচ্ছা মতো কেনাকাটা করে খাচ্ছে, ঠিক আছে। এই ছিল অবস্থা। তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে এটা, যে ইসলাম তার দাস প্রথার মাধ্যমে যে পরিমাণ মানবিকতা দেখাইছে, আজকে এই কনভেনশন নামের এই সমস্ত মোটা মোটা কাগজ, জেনেভা শহরে বৈশা এসি রুমে মোটা মোটা কাগজ রচনা, এই কাগজগুলো সেই পরিমাণ মানবিকতা দৃষ্টান্ত পেশ করতে পারে না যে পরিমাণ ইসলাম করছে। তো ব্যাপারগুলো বোঝার আছে। আসলে বলে দেওয়া যায় যে ইসলাম দাস প্রথা ফেলাও করছে, আসলে যে ইসলাম কি করছে, ইসলাম যে কত বড় রহমত, এটা একটু চিন্তা যে করবে সে বুঝতে পারে। জি, আরেকটা ব্যাপার হয়েছে দাসপ্রথা। আলহামদুলিল্লাহ, আমরা এখানে মেইন ব্যাপারটা হলো, একটা হলো মানুষের ডিজায়ার উইমসের তৈরি, লিমিটেড বুদ্ধির মানুষের তৈরি জিনিস, একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা বিধান। মানে এটা তো আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যাবে যে পার্থক্যটা কোথায়। আর আরেকটা জিনিস যেটা ক্লিয়ার করা দরকার, সেটা দাসপ্রথার কথা বুঝতাম, হ্যাঁ দাসীর কথাটা এখানে চলে আসবে। অনেকে বলবে যে ইসলাম সেক্স স্লেভারি অ্যালাউ করছে কেন। আচ্ছা, হ্যাঁ, এটা তো সবচেয়ে চটকদার কোশ্চেন, ইসলাম বিদ্বেষীদের সবচেয়ে চটকদার কোশ্চেন হচ্ছে এটা, সেক্স স্লেভারি অ্যালাউ করছে কেন? আচ্ছা, সেক্স ব্যাপারটা কি কোনো আলাদা মরালিটি দাবি রাখে? এই যে যারা ইসলাম কেন সেক্স স্লেভারি অ্যালাউ করছে এটাকে আলাদা একটা ইস্যু বানায়, এরা কিন্তু দেখবেন আবার যৌনতাকে একটা শ্রম হিসেবে তুলে আনতে চায়। তারা কিন্তু বলতেছে এই কথা যে পতিতাবৃত্তি একটা বৈধ পেশা, তারা বলতে চাচ্ছে যে হ্যাঁ যৌন শ্রম একটা বৈধ শ্রম, ঠিক আছে না? তারপরে যদি স্লেভারি অর্থ হয় বাধ্যশ্রম, স্লেভারি অর্থ যদি হয় বাধ্যশ্রম, তাহলে এই মানে সেক্স স্লেভারিটা কেন আলাদা একটা নৈতিকতা দাবি করতেছে? আমার প্রশ্নটা বুঝতে পারছেন ভাই, ফারহান ভাই? আমি কি বলতে চাচ্ছি, তারা বলতে চাচ্ছে ওদের আইডিওলজির দিক থেকে হয় না, ওদের আইডিওলজি, হ্যাঁ ওরাই প্রশ্ন করতে পারে না, ওরাই প্রশ্ন করতে পারে না যে ওরা যে বলতেছে যে ওরা বলতে চায় যে সেক্স ব্যাপারটা কোনো আলাদা কোনো নৈতিকতা আরোপ করা যাবে না সেক্সের ব্যাপারে, সেক্সটা একটা শ্রম, এটাকে বিক্রি করে, সেক্স একটা শ্রম। আবার এটা বলতেছে মানে সেক্স স্লেভারির ব্যাপারে একটা স্লেভারির চেয়ে একটা এক্সট্রা নৈতিকতা আরোপ করতেছে। স্লেভারি যা সেই হেডিং এ আলোচনা করো, আলাদা করে তো নৈতিকতা আরোপ করার কিছু নেই। স্লেভারি মানে যেহেতু বাধ্যশ্রম, সুতরাং যৌন শ্রম যেহেতু একটা শ্রম, সুতরাং এটাও বাধ্যশ্রমের মধ্যে পড়তেই পারে, এটা এক্সট্রা একটা আলাদা নৈতিকতা আরোপ করার কিছু নেই। মানে ব্যাপারটা, আমার প্রশ্নটা হচ্ছে এটা। আচ্ছা, কেন দাসী বানানো হচ্ছে এটার ব্যাপারে কিন্তু একটা আলোচনা আমরা আগেই করছি, যে এর আগে প্রিমডার্ন সোসাইটিতে মানে যেখানে মানুষই মূল ওয়েপন, তাদেরকে নেওয়ার বিষয়টা কিন্তু অলরেডি কিছু একটা আলোচনা করেছি। ওই ছোট আলোচনা ছিল যে নারীরা যেহেতু জন্ম দেয়, তাহলে তাদেরকে যদি রেখে দেওয়া হয়, তাহলে ওই সমাজের ডেমোগ্রাফি আবার চেঞ্জ হয়ে যাবে এবং শত্রুরা আবার সংগঠিত হয়ে চলে আসবে আমাদের। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে নারীদেরকে, এখানে 4টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন আসে যে নারীদেরকে কেন পুরুষদের বন্দী করলা, ভালো কথা, নারীকে কেন বন্দী করতে হবে? নারীকে বন্দী করতে হবে কারণ হচ্ছে পুরুষগুলাকে যেহেতু নিয়ে আসছি, নারীগুলো তো আশ্রয়হীন হয়ে গেছে, তাই না? সুতরাং এই নারীদেরকে এখন কি করতে হবে? নারীদেরকে কিছুটা করতে হবে, তাহলে তো আলটিমেটলি বর্তমান কনটেক্সট যদি আমরা মিলাই, যে দেখবো যে নারীরা কি করবে? নারীরা শরণার্থী শিবিরে যাবে। হ্যাঁ, শরণার্থী শিবিরে সেখানে তাদেরকে হয় অনাহারে মরতে হবে, দুর্ভিক্ষে মরতে হবে, মহামারীতে মরতে হবে, অথবা তাকে পতিতাবৃত্তি করতে হবে, পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে। এটা তো হচ্ছে। হ্যাঁ, আমি আমার বইয়ের মধ্যে প্রায় 20 থেকে 30টা হেডিং নিয়ে আসছি, সেখানে হেডিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে
আপনার ডাবল স্ট্যান্ডার্ড বইও এই সম্পর্কে আছে, বোর্ডটা তো মানে খুব সামান্য আলোচনা আছে, যেটা হয়তো বা দেখা যাচ্ছে একজন বিশ্বাসী যে আমি মুসলিম, আমার জন্য এটা যথেষ্ট, আমার জন্য ডাবল স্ট্যান্ডার্ড 2:1 যেটা আছে ওইটাই যথেষ্ট। কিন্তু দেখা যাচ্ছে যে একটু সংশয়ে ভুগতেছে, তার জন্য হয়তো যথেষ্ট নাও হতে পারে। এই জন্য আমি ভাবলাম যে একটা ডিটেইলস একটা বই আনার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, দরকার ছিল। আলহামদুলিল্লাহ, আশা করি এটা মানে ইনশাআল্লাহ তাড়াতাড়ি পাবো। এটা এখন সম্পাদনায় আছে আর কি, উস্তাদ মনজুরুল করিম সাহেব সম্পাদনা করতেছেন। ভালো লাগবে ইনশাআল্লাহ, আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে যে মানে যারা বিভিন্ন খ্রিস্টান পর্যটক তাদের যে মন্তব্যগুলো তারা করছে, এটা আসলে অ্যামেজিং। আমি আজকে বলতে পারলে খুব ভালো লাগতো আমার। চমৎকার মন্তব্য করছেন তারা, এবং ওদের মন্তব্য থেকে আসলে প্রকৃত চিত্রটা উঠে আসে, ঠিক আছে না? তো যাই হোক, আমরা উপসর্গ ছেড়ে অন্যদিকে না যাই। দাসীদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে কয়েকটা প্রশ্ন আসে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে পুরুষদেরকে বন্দী করবো, ভালো কথা, মহিলাদেরকে কেন বন্দী করবা? 2 নম্বর প্রশ্ন হচ্ছে মহিলাদেরকে বন্দী করছো, ভালো কথা, সেক্স কেন করবা? 3 নম্বর হচ্ছে সেক্স করবা, ভালো কথা, বিয়ে না করে কেন করবা? 4 নম্বর হচ্ছে বিয়ে না করে করছো, সেটা ভালো কথা, কিন্তু সম্মতি ছাড়া কেন করবা? মানে আলটিমেটলি মূল কোয়েশ্চেন হচ্ছে এটা, যে সম্মতি ছাড়া কেন করবা, ঠিক আছে না? বর্তমান মানে লিবারেল ওয়ার্ল্ড ভিউ থেকে আসা মূল কোয়েশ্চেন হচ্ছে এটা, যে সম্মতি ছাড়া কেন করা হচ্ছে। বিয়ে ছাড়া করা এটাও তাদের কোনো সমস্যা না, হ্যাঁ, মানে তাদেরকে ইয়ে করা এটাও সমস্যা না, সম্মতি ছাড়া কেন করছে? তো সম্মতি বিষয়টা এটা আসলে ইউনিভার্সাল কোনো কিছু কিনা, সম্মতি আইনের ভিত্তি হতে পারে কিনা, বা মরালিটির ভিত্তি সম্মতি হতে পারে কিনা। তাদের কথা হচ্ছে যে যেহেতু তারা মানে গ্রিক রোমান সোসাইটিকে বা গ্রিক রোমান মরালিটিকে রিপ্রেজেন্ট করে, বর্তমান ওয়েস্টার্ন দর্শন, ওয়েস্টার্ন কালচার, তারা গ্রিক রোমান কালচারের উত্তরাধিকারী বলে নিজেদেরকে দাবি করে। এবং রোমানদের এখন একটা আইন ছিল যে যদি সম্মতি থাকে তাহলে অপরাধ নাই, মানে সম্মতি থাকলে সেটা কোনো অপরাধ না। এবং হার্ম প্রিন্সিপালের এগেইনস্টে কেউ টেনে নিয়ে একই কথা বলা যায়, যে যদি আমি সম্মতি দিয়ে দেই তাহলে পরে আমার উপর যা করা হবে সেটা আমার জন্য কোনো হার্ম না, মানে হার্ম ব্যাপারটাকে ডিনাই করে সম্মতি, ঠিক আছে না? তো এই সম্মতি কি আসলে, সম্মতি যেখানে আছে সেখানে কি হার্ম নাই, নাকি মানে সম্মতি থাকলেও কি হার্ম থাকতে পারে? ডেফিনেটলি পারে, সম্মতি থাকলেও হার্ম হতে পারে। হ্যাঁ, কথার কথা, ওয়াইফ ব্যভিচার করতেছে, ওয়াইফ ব্যভিচার করার দ্বারা স্বামী ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ, বাচ্চাগুলো সংসারটা ভেঙে যাওয়ার পরে এই ব্রোকেন ফ্যামিলি সন্তানগুলা ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ, তাই না? মানে আছে। আবার দেখা যাচ্ছে একজন ড্রাগ এডিক্ট, সে সম্মতি সাপেক্ষে ড্রাগ দিচ্ছে, এটা তার জন্য ভালো না, সোসাইটির জন্য ভালো না। এরকম বহু উদাহরণ দেওয়া যায় যেখানে সম্মতি থাকা সত্ত্বেও হার্ম আছে। আবার সম্মতি নাই কিন্তু হার্ম নাই, বরং ভালো উপকার আছে, হ্যাঁ, এরকম অনেক বিষয় আছে, তাই না? এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সম্মতি, যৌন সম্মতি ব্যাপারটা কি? যৌন সম্মতি ব্যাপারটা কি খুব অ্যাবসলিউট কোনো কিছু না? এটা নিয়ে কথা বলতেছেন ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর জোসেফ ফিশার। উনি বলতেছেন যে যদিও বলা হচ্ছে যে কনসেন্ট ইজ সেক্সি, কিন্তু আসলে বাস্তবে গিয়ে এটা সম্মতি কোনো কাজের কোনো কিছু না। কারণ মানে মেয়েরা, মানে যদি ফিমেল সেক্সুয়ালিটি নিয়ে যার পড়াশোনা আছে, ফিমেল সেক্সুয়ালিটি নিয়ে যার পড়াশোনা আছে, উনি বলতে পারবেন। কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির আইনের অধ্যাপক হাইডি ম্যাথিউস, একজন মহিলা, হাইডি ম্যাথিউস, উনি বলতেছেন যে আমরা সম্মতির যুগে বাস করতেছি, ঠিক আছে, ভালো কথা, মানে একটা সেক্স সেশনের ভিতরে এবং বাইরে সম্মতি ব্যাপারটা খুবই জটিল, এবং আগে থেকেই বলা যায় না, একটা মেয়ে আগে থেকেই বলতে পারে না যে সে মানে সম্মতি ব্যাপারটা তার মধ্যে ডেভেলপ করে না, আগে থেকেই বলা যায় না। দেখা যাচ্ছে শুরুতে সম্মতি নাই, কিন্তু সেক্স যখন ইনিশিয়েট করা হয়েছে তখন সম্মতি ডেভেলপ করছে, এরকম হতে পারে। আবার উনি বলতেছেন যে একই সেশনে ভিন্ন ভিন্ন অনুভূতি হতে পারে, কখনো তার কাছে মনে হতে পারে বিষয়টা অপমানজনক কিন্তু খুব এনজয়েবল, এরকম মনে হতে পারে। কখনো মনে হয় যে না, এটা ভীতিকর একটা বিষয় কিন্তু বারবার আমার করতে ইচ্ছা করতেছে, এরকম মনে হতে পারে। হ্যাঁ, মানে উনি বলতে চাচ্ছেন যে সম্মতি মানেই যে আমি এখন চাচ্ছি তা না, আবার অসম্মতি মানে যে আমি এখন চাচ্ছি না তাও না। ব্যাপারটা ধরতে পারছে কিনা? যে যৌন সম্মতির ব্যাপারটা আসলে কোনো অ্যাবসলিউট কোনো কিছু না, এবং এইটা প্রিডিক্টেবল না। নারী আগে থেকেই বুঝতে পারে না যে তার কাছে সম্মতি আছে কিনা। উনি বলতেছেন, হেডি ম্যাথিউস, যে কিছু ব্যতিক্রম ছাড়া এটা একটা নিয়মের মতো যে নারী কি চায় এবং কিভাবে সেই চাওয়াটা প্রকাশ করা উচিত এটা তার নিজের কাছে অস্পষ্ট থাকে। কখনো কখনো আমরা কি চাই আগেই বোঝা যায় না। কামনা ও তৃপ্তির ব্যাপারটা প্রায়ই সেক্স চলাকালীন সময় আবিষ্কৃত হয় বা তৈরি করে নিতে হয়। তার মানে আমি একটা জিনিস বুঝলাম যে সম্মতি ব্যাপারটা ইউনিভার্সাল না, সম্মতি ব্যাপারটা খুবই ধোঁয়াশাপূর্ণ এবং কনফিউজিং। সুতরাং সম্মতি আমাদের নৈতিকতার কোনো মানদণ্ড না, এবং আল্লাহ তাআলা যেই সম্পর্ককে হালাল করেছেন সেই হালাল সম্পর্ক সম্মতি ছাড়াও হালাল, এবং যেটাকে হারাম করেছেন সেই হারাম সম্পর্ক সম্মতি থাকলেও হারাম, অবৈধ। এবং এটা হচ্ছে ইসলামী নৈতিকতার মূল মানে কনসেপ্ট। এবং দাসীর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেভাবে ওরা বলে থাকে যে ইসলাম কি দাসী ধর্ষণকে অ্যালাউ করে, এখানে আবার একটা বিষয় আছে, ধর্ষণ কি জিনিস।
ধর্ষণের সংজ্ঞা, হ্যাঁ, হ্যাঁ ধর্ষণের সংজ্ঞাও খুবই ধোঁয়াশাপূর্ণ একটা সংজ্ঞা, খুবই ধোঁয়াশাপূর্ণ একটা সংজ্ঞা। এবং এটা আমার কথা না, এটা হচ্ছে যারা সুইডেন্স কাউন্সিল অফ লেজিসলেশন তারা বলতেছেন যে এটা খুব ধোঁয়াশাপূর্ণ একটা আইন। মানে আইনটা হচ্ছে যে সম্মতি, নারীর যদি সম্মতি না থাকে তাহলে পরে সেটা ধর্ষণ। এখন সম্মতি আছে কি নাই এটা কিভাবে বোঝা যাবে? এটা কি একজন নারী ঘটনা ঘটার 10 দিন পরে বললো যে আমার সম্মতি ছিল না, ও আমাকে এগুলো করছে। বর্তমান সমাজে মানে অহরহ হইতেছে কনসেন্ট সহ হইছে এবং কনসেন্টের পরে মামলা করে দিচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে। এখন নারীর কি কোনো প্রমাণ নাই? নারীকে কি প্রমাণ করতে হবে না? নারী কি প্রমাণের জন্য দায়বদ্ধ না? আমার সম্মতি নাই, এটা কি আমাকে প্রমাণ করতে হবে না যে আমার সম্মতি নাই? তো ওয়েস্টার্ন কালচার বলতেছে না, নারীকে প্রমাণ করতে হবে না। কেন ভাই, এটা কি ধরনের ইনসাফ হলো? একটা মেয়ে বলতেছে আমার সম্মতি নাই, সম্মতি যে তার নাই তার প্রমাণ করতে হবে যে আমার সম্মতি নেই। তার প্রমাণ ছাড়া তো মানে অপরাধের সংজ্ঞা তো এরকম অস্পষ্ট হইতে পারে না। অপরাধের সংজ্ঞা হবে সবচেয়ে স্পষ্ট যে এইটুকু অপরাধ, এইটুকু অপরাধ না। ঠিক আছে, এক বেচারা সুইডেনে, এক বেচারা সুইডেনে তো এই আইন করছে যে নারীকে, নারী সমস্ত প্রমাণের দায়বদ্ধতার ঊর্ধ্বে। কোন নারী যদি মনে করে যে আমাকে ধর্ষণ করা হচ্ছে, আমার সম্মতি নেই, তাহলে পরে এটা ধর্ষণ। এর ফলে কি হয়েছে, এক বেচারা সে কি করছে, সে তার গার্লফ্রেন্ডের সাথে আছে একই বিছানার মধ্যে। তো একটা পর্যায়ে সে নিষেধ, গার্লফ্রেন্ড বলে দিচ্ছে যে না আজকে কোনো কিছু করবা না, ঠিক আছে ফাইন। তো সে বেচারা নিষেধ করছে, নিষেধ করার পর মাঝখানে তার মনে হয়েছে যে গার্লফ্রেন্ডের তো সম্মতি নাই, সে বন্ধ করে দিচ্ছে। ওই মেয়ে কেস করছে, কেস করার পর বলতেছে দেখেন আমার সম্মতি ছিল না, সে আমার সাথে এগুলো করছে। তো ছেলেটা বলতেছে যে দেখো মানে মেয়েটা তো নীরব, কোনো কথা বলে নাই, প্রতিরোধ করে নাই, হ্যাঁ কিচ্ছু করে নাই সে। আমি মনে করছি সে ঘুমাচ্ছে বলে কোনো সাড়া দিচ্ছে না, একটু পর হয়তো সাড়া দেওয়া শুরু করবে। পরবর্তীতে তার মনে হচ্ছে না, একসময় মনে হচ্ছে না সেও সাড়া দিচ্ছে, আমি যা করতেছি সেও সাড়া দিচ্ছে। এরপর আমি বুঝলাম যে না আসলে সাই নাই, তখন আমি বন্ধ করে দিলাম। এর ফলে বেচারার কি হলো, 8 মাসের জেল হয়েছে এবং ওভারঅল সবকিছু মিলাই গেলে 2 বছর 3 মাস জেল আছে। অথচ তার মানে তার কতটুকু অপরাধ আছে না এটা আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু অপরাধ আছে। ব্যাপারটা হচ্ছে এটা। তো আসলে সম্মতি ব্যাপারটা একটা খুবই কনফিউজিং একটা বিষয়। হ্যাঁ, এবং এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে কথা কথা ম্যারিটাল রেপটা চলে আসে। আমি এখানে 5টা জিনিস নিয়ে আসছি। যে একটা হচ্ছে যে ইচ্ছা আছে, মানে সম্মতি আছে, প্রতিরোধ নাই, এটা হতে পারে। সম্মতি আছে, প্রতিরোধ নাই, ঠিক আছে। আবার মানে সম্মতি নাই, প্রতিরোধ আছে। মানে আমি যেটা বোঝাচ্ছি যে সম্মতি না থাকলে দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে সম্মতি নাই, সাথে কোনো প্রতিরোধও নাই। এটাকে কি আপনি ধর্ষণ বলবেন? সম্মতি নাই, সাথে কোনো প্রতিরোধ নাই, এটা সবসময় ধর্ষণ না। এখানে সবসময় ধর্ষণের এলিমেন্ট গুলো থাকে না। ধর্ষণের এলিমেন্টস এর মধ্যে শারীরিকভাবে প্রহার আছে, নির্যাতন আছে প্রচুর। মানে ধর্ষণ তো কেউ দেখেন নাই আপনারা। ধর্ষণটা হচ্ছে যে এমন অবস্থা হয় দেখার মতো থাকে না। মানে এই পরিমাণ শরীরের উপর দিয়ে নির্যাতন করা হয়, বিভিন্ন ধরনের বাইট মার্ক থাকে, এই সেই একদম বেড়াছাড়া অবস্থা থাকে। তো প্রতিরোধ নাই, এটাকে ধর্ষণ বলা হবে কিনা এটা এটা বিস্তারিত আলোচনা। এখন আমি অথবা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এটা ক্লিয়ারলি বুঝাতে পারবো না বিষয়টা। তো আমার পয়েন্ট হচ্ছে এটা যে অসম্মতি থাকা মানেই ধর্ষণ না। পশ্চিমা সভ্যতাগুলো যেভাবে বলতে চাচ্ছে যে অসম্মতি থাকা, মনে মনে অসম্মতি থাকা মানেই ধর্ষণ, না, ব্যাপারটা এরকম। ইসলাম ধর্ষণ কিভাবে ডিফাইন করে না। ইসলামের কথা হচ্ছে যে অসম্মতি প্রকাশ পাইতে হবে। 1 নম্বর প্রকাশ হচ্ছে চিৎকার। মেয়ে যদি চিৎকার করে তাহলে পরে মেয়ের কোনো শাস্তি নাই, শুধু পুরুষের শাস্তি হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি মেয়ে বলে যে আমাকে ভয় দেখানো হয়েছে, আমাকে হত্যার ভয় দেখানো হয়েছে বা আমার ক্ষতি করার ভয় দেখানো হয়েছে, এবং এই ভয় দেখানোটা যদি প্রমাণ হয় যে হ্যাঁ আসলে ভয় দেখাচ্ছে, কথার কথা ধর্ষকের কাছে একটা ছুরি ছিল সেটা প্রমাণ হয়েছে, বা দেখা যাচ্ছে যে ধর্ষককে রিমান্ডে ধর্ষক স্বীকার করছে যে হ্যাঁ আমি ওকে বলছি যে তোর মেরে এলাম, বা তোর স্বামীকে মেরে ফেলবে, বা তোর বাচ্চাকে মেরে ফেলবে, এই ভয় আমি দেখাইছি। যদি এইটুকু হয় যে তাকে ভয় দেখানো হয়েছে, তাহলে পরে আর মেয়ের কোনো সাজা নেই, শুধু ছেলের সাজা। কিন্তু মেয়েও চুপচাপ আছে, ছেলেও এখান থেকে শুরু করছে, মেয়েও এখানে চুপ করে একটা মজার একটা ধান্দায় আছে। তো এটাকে পরবর্তী ধর্ষণ বলে ধর্ষণ হবে, এটা তো আমরা মেনে নিব না। এটা তো নৈতিকতার সাথে যায় না, এটা ন্যায় হলো না, ইনসাফ হলো না, জাস্টিস হলো না। ব্যাপারটা হচ্ছে এটা। যার কারণে প্রতিরোধ থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। প্রতিরোধ বা চিৎকার, হ্যাঁ, বা এই বিষয়গুলো না থাকলে পরে এটাকে চুপচাপ আমি করে থাকলাম, এনজয় করতে থাকলাম, এটাকে ধর্ষণ বলা যাবে। তো গেল বিষয়টা। তো এটা হচ্ছে যে স্ত্রীর ক্ষেত্রে যে বিষয়টা হয়, কথা একজন ম্যারিটাল রেপের ক্ষেত্রে যে বিষয়টা হয়, সেইখানে সম্মতি থাকে না, প্রতিরোধও থাকে না, এবং আলটিমেটলি সম্পর্কটা একটা হালাল সম্পর্ক। তো যার কারণে এটাকে আমরা ধর্ষণ বলবো না। একইভাবে দাসীর ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে যদি দাসী জানে যে এটা একটা হালাল সম্পর্ক, একটা বৈধ সম্পর্ক, তো দেখা যাচ্ছে এখানেও স্যার মানে প্রতিরোধ থাকবে না, এবং যার ফলে এটাকে আমরা ধর্ষণ বলবো না, এটা ধর্ষণ না। আর একটা মানবিক দিক হলো, মানে যেটা আপনার ডাবল স্ট্যান্ডার্ড বইতে উঠে আসছে, যে
এই যে এই মেয়েদেরকে এখন এখানে স্লেভ হিসেবে আনা হলো, তাদেরও তো সেক্সুয়াল চাহিদা আছে, এগুলা পূরণ করবে কে? এটা তো মানুষ, তাদের প্রতি মানবিকতা সবচেয়ে বড় হলো তাদের চাহিদা পূরণ করা। এটা একটা বিষয়। তো এটা সবকিছু মিলাই, মানে এটা টোটাল একটা বিষয় যেখানে এটা আমরাকে দাসীর সাথে সহবাস, এটা একটা হালাল সম্পর্ক। বিয়ে যেরকম একটা হালাল সম্পর্ক, দাসীর সাথে এটা হালাল সম্পর্ক। এটা যদি দাসী জানে যে না এটা আল্লাহ থেকে দেওয়া, এটা একটা হালাল সম্পর্ক, সুতরাং দাসীও স্বাভাবিকভাবে তার প্রতিরোধকে উইথড্র করে নেবে, সেখানে কোনো প্রতিরোধ থাকবে না, ঠিক যেভাবে স্ত্রীর সাথে থাকে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো আলটিমেটলি এটাকে আমরা ধর্ষণ, এটা ইসলামিক নৈতিকতার মানদণ্ডে এটা কোনো ধর্ষণের মধ্যে হবে, যেহেতু এটা একটা হালাল সম্পর্ক। এটা জিনাবিল জবর হবে না, যেহেতু এটা কোনো জিনাই না। ঠিক আছে, এটা পাশ্চাত্য আজকে মডার্নিটি ফেমিনিস্ট আইডিওলজির দিক থেকে দেখতে গেলে এটাকে অনেক কিছু মনে হতে পারে যে এটা এরকম হ্যান ত্যান, এটা ধর্ষণ, কিন্তু আমরা এটাকে ধর্ষণ, ওদের এই বিষয় মানতে আমরা বাধ্য। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে দাসী যদি শারীরিকভাবে প্রতিরোধ করে সেক্ষেত্রে কি করণীয়। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমাদের সামনে আছে, সেটা হচ্ছে দাস দাসীদের মধ্যে যারা তোমাদেরকে খুশি করে তাদেরকে খাওয়াও পরাও, আর যারা খুশি করে না তাদেরকে বিক্রি করে দাও। আল্লাহর সৃষ্ট জীবকে কষ্ট দিও। যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে তাকে প্রহার করে আমাকে সহবাস করতে হচ্ছে, তাহলে এটাকে ইসলাম উৎসাহিত করছে, ঠিক না? এবং কোন দাসী যদি মনে করে যে আমাকে জুলুম করা হয়েছে, সে চাইলে ইসলামিক কোর্টে আদালতের কাছে সে বিচার চাইতে পারবে, এবং সেক্ষেত্রে ইসলামী আদালত এটাকে ন্যায্য একটা বিচার তাকে করে দেবে। এটাই সুযোগ আছে। ধর্ষণ প্র্যাকটিক্যালি একটা ধর্ষণ যে অবস্থা দাঁড়ায়, সেই অবস্থা করার সুযোগ না স্ত্রীর সাথে আছে না দাসীর সাথে আছে। মানে ধর্ষণ তো এটা চোখে না দেখলে বোঝা যাবে না আসলে, বুঝছেন যে ধর্ষণের কি অবস্থা দাঁড়ায়। সেখানে এই জনি এলাকাটা একদম কি বলা যায়, প্রচুর পরিমাণে ওল্ড থাকে, প্রচুর থাকে, সারা গায়ে বিভিন্ন জায়গায় কামড়ের দাগ থাকে, মারের দাগ থাকে, হ্যাঁ, মানে চর থাপ্পড় ঘুষি, এই বিষয়গুলো থাকে। তারপর হচ্ছে মেয়েটা তো ক্রসলেগ করে থাকে, সেই ক্রসলেগ ছুটানোর জন্য প্রচন্ড আঘাত করতে হয়, মানে খুবই খারাপ একটা ওই অবস্থায় স্ত্রীর সাথে করলে পরে সেটা মানে চাইলে ইসলামী আদালত সেটাকে করে ফেলতে পারে, মানে কঠোর শাস্তি আরোপ করতে পারে ওই রকম একটা অবস্থা স্ত্রীর সাথে করে। হ্যাঁ, এবং একই অবস্থা দাসীর সাথে করা যাবে। ধর্ষণ বলতে যেটাকে আক্ষরিক ভাবে মানে চোখে যেটাকে ধর্ষণ মানে প্র্যাকটিক্যালি যেটা হয়, এই ওয়েস্টার্ন ডেফিনেশন অনুযায়ী ধর্ম, কাগজে ডেফিনেশনের ধর্ষণ না, প্র্যাকটিক্যালি ধর্ষণ যেটাকে বলে সেটা কথা বলতেছে। এটা গেল আরেকটা পয়েন্ট। আরেকটা বিষয় হচ্ছে ঠিক একই যেটা আমি শুরুতে বলছি, যে যেভাবে ইসলাম দাস প্রথার মানে ভালো দিকগুলো ইউজ করছে, খারাপ দিকগুলো অবলিশ করছে, আলটিমেটলি লক্ষ্যে পৌঁছায় গেছে এবং পরে মুক্ত করে দিয়েছে, ঠিক একইভাবে এই সহবাসের ক্ষেত্রেও তাই। সহবাসের কিছু খারাপ দিকগুলো আছে, যে বিষয়গুলো আমরা আলোচনা করে নিলাম এখন, যে এই যে যেমন যুদ্ধে গণধর্ষণ একটা বিষয় আছে, ইসলাম গণধর্ষণকে নিষেধ করছে, গণধর্ষণ করা যাবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা যখন সেটা হালাল সম্পর্ক আসবে, মানে মালিকানায় আসার পরে সেই দাসীটা আমার জন্য হালাল হবে, মানে এইরকম কিছু নিয়মের বেড়া জালে, হ্যাঁ, এই মানে যে বর্বরতা গুলো ছিল সেই বর্বরতা গুলোকে ইসলাম আটকায় দিছে, এটাকে বিলোপ করে দিছে। এবং ভালো দিকগুলো হচ্ছে যে এই যে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে দাসীর সাথে মালিকের একটা ইন্টিমেসি তৈরি হয়, একটা মানসিক ডিপেন্ডেন্স তৈরি হয়, হ্যাঁ, যেটাকে আমরা কখনো এটাকে আমরা হিসেবে বলতে পারি স্টকহোম সিনড্রোম বলা যেতে পারে, লিমা সিনড্রোম, স্টকহোম সিনড্রোম এটা বলা যেতে পারে। আবার এর ফলে অক্সিটোসিন হরমোনের একটা বিষয় আছে, যে অক্সিটোসিন হরমোন এটাকে একটা মানে ডুয়াল বন্ডিং তৈরি করে, যেটা সেক্সের সময় প্রচুর পরিমাণ নির্গত হয়। তো এর ফলে একটা 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 বন্ডিং তৈরি হয়, যেটা অনেক উদাহরণ আমরা ইসলামিক লিটারেচার বা ইতিহাসগুলোতে আমরা পাবো। হ্যাঁ, এই যে সুলতান মোহাম্মদ আল ফাতেহ, উনি ওনার দাসী যে ছিল গুলবাহার, এটা একটা বিখ্যাত ইয়ে। তারপর হচ্ছে বিভিন্ন মানে দাসীর সাথে মালিকের একটা একটা সুসম্পর্ক, প্রেমের সম্পর্ক হয়ে যায় আলটিমেটলি, যেটা বিভিন্ন মানে ইসলামের ইতিহাসে বারবার এই বিষয়গুলো আসছে। এটা আমরা বইয়ের মধ্যে নিয়ে আসছি। আরেকটা বিষয় হলো যে এই যে আলটিমেটলি যে বিষয়টা হয় যে দাসী শেষ পর্যন্ত মনিবের যে এজেন্ডা সেটাকে মেনে নেয়, মানে মনিবের যেই ধর্ম সেটাকে সে আপন করে নেয়। আলটিমেটলি ইসলামে কনভার্সনের একটা ইয়ে হয়ে দাঁড়ায়, কি বলে, একটা সুযোগ হয়ে দাঁড়ায় হচ্ছে এই সহবাসের বিষয়টা। ইতিহাসবিদ মেরি অ্যান ফে উনি একটা কথা বলছেন যে সমস্ত দাসীকেই যে মানে তাদের সাথে সহবাস করা হতো ব্যাপারটা তা না, কিন্তু দাসীদের মধ্যে এটা একটা পটেনশিয়াল ছিল যে সে একটা এক্সট্রা শ্রম দিতে পারে, যৌন শ্রম। এই পটেনশিয়াল সবার মধ্যে ছিল, যেটা আলটিমেটলি তার মুক্তিকে নিশ্চিত করবে। একজন দাসী যখন মানে মালিকের সন্তান গর্ভে ধারণ করে ফেললো, তখন সেটা তার মুক্তিকে এনশিওর করে ফেলবে, হ্যাঁ, তার মুক্তিকে নিশ্চিত করে দিবে। তো এটা একটা বিষয় যে এটা আলটিমেটলি ইসলামিক ফিকে তো সন্তান হওয়ার পরে মালিকের মৃত্যু হওয়ার পর আর বিক্রি করা যায় না, হ্যাঁ, মানে উনি স্বাধীন হয়ে যাবে আর কি, হ্যাঁ, দাসী স্বাধীন হয়ে যাবে, হ্যাঁ, এবং সন্তানও স্বাধীন থাকবে, এই যে বিষয়গুলো। এবং আরেকটা বলি যে সুইডেনের গটেনবার্গ ইউনিভার্সিটি আরবি সাহিত্য ইতিহাসের অধ্যাপক পার্নিলা মায়ার্ন উনি বলতেছেন
মনিবের উপপত্নী হিসেবে যে দাসীগুলোকে বেছে নেওয়া হতো তারা সচরাচর বেশি মর্যাদা, বেশি নিরাপত্তা এবং বৈষয়িক সুযোগ সুবিধা পেত। আর যখন উম্মে ওয়ালাদ নামক একটা সুবিধাজনক অবস্থান অর্জন করত, সেক্ষেত্রে তার প্রাত্যহিক জীবন অন্য স্বাধীন স্ত্রীর চেয়ে খুব একটা ভিন্ন হতো না। আর হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে সেটা সামাজিক মর্যাদা পেত, যার ফলে মনিব ছাড়া অন্য কারো কাছে বেপর্দা হওয়া থেকে ইসলামী আইন দাসীদেরকে রক্ষা করত। মানে মোট কথা হচ্ছে এটা একটা সোশ্যাল স্ট্যাটাস হইতো। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে অভিজাত মানুষের দাসী সেও সেরকম শান শওকতে ভাবে ডাটে চলতো। বুঝা গেল ব্যাপারটা, যে অমুকের সুররিয়া, অমুকের দাসী, তো সেও একটা ভাবে চলতো আর কি। দেখা যাচ্ছে অনেক সময়, এবং এই স্বীকারোক্তি দিচ্ছে একজন ওয়েস্টার্ন হ্যাঁ, উনি এটা গটেনবার্গ ইউনিভার্সিটির উনি এটা বলছিলেন। এবং এই যে বিক্রি হওয়া, বারবার হাত বদল হওয়া, বিক্রি হওয়া, এটা খুব সহজ একটা বিষয় ছিল তাদের কাছে, এটা কঠিন কোনো কিছু ছিল না। ঠিক আছে, এটা নিয়ে যেমন হচ্ছে একজন জার্মান পর্যটক গুস্তাভ ন্যাশিগাল, উনি একটা কথা বলছেন যে আমি যখন সুদানের যে বাজারগুলো ছিল সেখানে গেলাম, সেখানে দেখলাম যে তারা ইসলামী দাসী প্রথায় দাসীরা কেমন ছিল। এটা জাস্ট একটু আলোচনা শেষ করে দিই। সেটা হচ্ছে জার্মান ডাক্তার গুস্তাভ ন্যাশিগাল, উনি 1860 সালের দিকে উনি মরিতানিয়া থেকে সুদান পর্যন্ত এলাকা ভ্রমণ করেন। উনি বলছেন যে দাস মার্কেটে যুবতী মেয়েদেরকে অন্যান্য দাসদের চেয়ে খুশি মনে হতো। যেহেতু মধ্যবিত্ত কোনো পরিবারে যদি উপপত্নী হওয়া যায়, তো সেখানে কর্তৃত্ব করা যাবে, ভালো আচরণ পাওয়া যাবে এবং সন্তান ধারণ করলে অবিক্রয়যোগ্য হতে পারা যাবে। তার মানে তারা খুশি। স্লেভ মার্কেটে যারা যুবতী দাসী ছিল তারা খুশি মনে হতো। আচ্ছা, আরেকজন বলতেছে রিচার্ড বার্টন, উনি মক্কা মদিনা সফর করছেন। উনি বলতেছেন যে একটা দাস মার্কেটের পাশ দিয়ে ওনারা যাচ্ছিলেন, উনি বললেন যে তাদেরকে একদম প্রফুল্ল দেখাচ্ছিল, অচেনা ভাষায় গল্প গুজবে মত্ত সবাই, তাদেরকে কেনা হচ্ছে এরকম একটা অস্বস্তিকর অবস্থায়ও তারা উচ্চস্বরে হাসাহাসি করছিল এবং ক্রেতাদেরকে বিভিন্ন প্রশ্ন করছিল। ক্রেতাদেরকে আমাকে কি কাজ করতে হবে, আমাকে কি দিবেন না দিবেন, মানে ক্রেতাদেরকে তারা বিভিন্ন প্রশ্ন করতেছিল। ঠিক আছে, এবং উনি আরো জানাচ্ছেন যে আমি যেখানে মিশরে ছিলাম তার উল্টা পাশেই থাকতো দাসীরা, মানে দাসীদের মেস টাইপ ছিল। এবং উনি দাসীদের সাইকোলজি বোঝাচ্ছেন এইভাবে যে কোনো দাসীর সাথে ফ্লার্ট করা হলে পরে দাসীর রেসপন্স হতো এরকম যে তুমি কত সুন্দর মারিয়াম, কত সুন্দর তোমার চোখ, কত সুন্দর তোমার চুল। তাহলে মেয়েটা জবাব দিতে এইভাবে, তাহলে তুমি আমাকে কিনছো না কেন? তারপর বলতেছে যে মারিয়াম দেখো, আমরা একই ধর্মের, একই বিশ্বাসের, পরস্পরের জন্যই আমাদের জন্ম। তখন মেয়েটা বলতেছে তাহলে আমাকে তুমি কিনছো না কেন? তারপর বলতেছে ভাবো মারিয়াম, আমাদের দুজনের দুটি হৃদয়ের স্পন্দন, হ্যান ত্যান ভংচং ব্লা ব্লা ব্লা, তাহলে তুমি কেন কিনতেছো না আমাকে? মানে কেনা ব্যাপারটা ছিল তার কাছে এরকম, কেনা বেচা, নতুন মানুষের কাছে হাত বদল হওয়া, এই ব্যাপারটাকে তারা খুব স্বাভাবিকভাবে নিচ্ছে এবং এগুলো তাদের কাছে কোনো বড় বিষয় ছিল না। আজকে আমাদের তো এখন রুচি পরিবর্তন হয়ে গেছে, আমরা তো এখন আসলে মানে সমতা, স্বাধীনতা, এই ধরনের কিছু মানে সিউডো কনসেপ্ট, হ্যাঁ, যেটা আসলে কোনো বাস্তব অস্তিত্ব নাই, এই ধরনের কিছু কনসেপ্টকে আমরা কাণ্ডজ্ঞান মনে করি, যার কারণে আজকে বিষয়গুলো আমাদের জন্য এত কঠিন। মোট কথা এটা যে জাস্টিফাইড কিনা ইসলামিক স্লেভারি, যেটা একজন দাসকে সন্তুষ্ট করে তোলে দাসত্বের ব্যাপারে, যেটা ম্যারি অ্যান্ড ফে বলতেছেন, which is more likely particular type of extended family, যদি এরকম হয় এবং ইসলাম যেই আইন কানুনের বেড়াজালে, বিভিন্ন নীতি নৈতিকতার বেড়াজালে ইসলাম যে দাসপ্রথার কথা বলে, যা যুদ্ধবন্দীদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাঁচায় নিয়ে আসে এবং পরবর্তীতে তাদেরকে একটা স্বাধীন মানুষের মতো একটা জীবন তাদেরকে দেয়, সোশ্যাল ল্যাডারে আরো উপরে ওঠার সুযোগ করে দেয়, এই ধরনের যে দাসপ্রথার কথা ইসলাম বলে, টিল টুডে এই দাসপ্রথা জাস্টিফাইড। এই দাসপ্রথা এমন করে কিছু কাজ করে দেখাইছে, এমন উদ্দেশ্য অর্জন করছে, যেটা আজকের সভ্য কাগজ করে দেখাতে পারে নাই, সভ্য কনভেনশন সেটা আজকে করে দেখাতে পারে নাই, সেই অর্জন তাদের নাই। যে অর্জন ইসলামিক রেক, আমি দাসপ্রথা বলতে আর রাজি না এটাকে, বা স্লেভারি বলতে আমি আর রাজি না, ইসলামিক রেক প্রথা যেটাকে বলা হয়, সেটা যা করে দেখাইছে সেটা আজকে পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয়নি। ক্যাপ্টেন রিচার্ড বার্টন ছদ্মবেশে মক্কা মদিনা ভ্রমণ করেন এবং উনি মন্তব্য করেন যে দাসদের অবস্থা নিয়ে আমি আর নতুন করে কিছু লিখলাম না, কারণ ইংল্যান্ড অলরেডি জেনে গেছে যে দাসরা এ মুলুকে সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী না। কেউ এমনকি ব্রিটিশ জনগণকে এটাও বলেছে কেউ যে ওরিয়েন্টাল মুলুকে কাজের লোকের চাইতে দাসরা বেশি বেতন পায়। চিন্তা করে দেখেন, একজন খ্রিস্টান পর্যটক এই কথা বলতেছে যে কাজের লোকের চেয়ে দাসরা বেশি বেতন পায়। মুহাম্মাদীয় আইন তার অনুসারীদেরকে আদেশ করে দাসদের সাথে সর্বোচ্চ মৃদু ব্যবহার করার জন্য, আর মুসলিমরা সাধারণত তাদের নবীর কথা যথাযথ পালন করে। দাসদেরকে পরিবারের সদস্যই মনে করা হয়,
যেসব বাসাবাড়িতে মুক্ত কাজের লোকও থাকে সেখানে এই দাসরা এই ধরেন পাইপে জল ভরা, কফি পরিবেশন করা, বাইরে বের হওয়ার সময় মালিকের সাথে সাথে থাকা, দুপুরে ঘুমের সময় একটু পা টিপে দেওয়া, মাছি তাড়ানো, এসব কাজ ছাড়া অন্যান্য কাজ খুব কমই করে। কোনো দাস সন্তুষ্ট না থাকলে, কোনো দাস যদি সন্তুষ্ট না থাকে, আইনত সে মালিককে বাধ্য করতে পারে তাকে বিক্রি করতে অন্য কোথাও। থাকা খাওয়া পড়া নিয়ে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ট্যাক্স দিতে হয় না, সেনাবাহিনীতে যেতে হয় না, খাজনাপাতি দিতে হয় না। দাসত্ব সত্ত্বেও তারা মিশরের সবচেয়ে মুক্ত লোকের চেয়েও মুক্ত। এটা হচ্ছে রিচার্ড বার্টনের মন্তব্য। বইটা আপনারা পড়তে পারেন চাইলে, পার্সোনাল ন্যারেটিভ অফ এ পিলগ্রিমেজ টু মদিনা এন্ড মক্কা। এটা হচ্ছে তার মন্তব্য আর কি ইসলামিক দাসত্ব সম্পর্কে। এটা একজন মুসলিমের জন্য এটুকু যথেষ্ট। আমার কথা এই পর্যন্তই। ফারহান ভাই, আপনার বই নিয়ে আমরা অবশ্যই এক্সাইটিং অপেক্ষা করতেছি এবং বের হলে ইনশাল্লাহ আমরা সবাই কিনবো। আপনাকে অনেক ধন্যবাদ শক্তি ভাই আমাদের সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ আমাদের পডকাস্ট শোনার জন্য। আশা করি এর মাধ্যমে আপনাদের যত ডাউট ছিল, যত সংশয় ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে অবিচল রাখুন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।